আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে এসএসসি মডেল টেস্ট মাস্টার ক্লাস গণিত। আজকে আমরা পড়বো অধ্যায় 6, রেখা, কোণ এবং ত্রিভুজ। তো আমি তোমাদের শিয়া ভাই তোমাদের সাথে আছি। আমি এখন বর্তমানে বুয়েট ট্রিপলিতে পড়াশোনা করতেছি। তো আমরা এই চ্যাপ্টার 6টাকে দুইটা ভাগে ভাগ করেছি নর্মালি, মানে তোমার একটা হচ্ছে লেকচার 1, একটা লেকচার 2। লেকচার 1টা মেইনলি হচ্ছে বিভিন্ন উপপাদ্য রিলেটেড ক্রিয়েটিভ কোশ্চেন বা সৃজনশীল প্রশ্ন নিয়ে। আর লেকচার 2টা আছে হচ্ছে ওই উপপাদ্য রিলেটেডই বিভিন্ন এমসিকিউ প্রশ্ন নিয়ে। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে প্রথমে চ্যাপ্টার 6-এর বেসিক কিছু জিনিসপত্র পড়ে এসে আমরা ওই উপপাদ্য রিলেটেড সৃজনশীল প্রশ্নগুলো পড়বো। এরপরে লেকচারে আমরা এমসিকিউ দেখবো। ঠিক আছে? তাহলে ওকে আমরা শুরু করি। তো আমাদের শুরুতেই যে টপিকটা আছে সেটা হচ্ছে তোমার কোণ। কোণ আসলে দেখো, নর্মালি আমরা সবাই জানি যে কোণ আসলে জিনিসটা কি। কোণ হচ্ছে তোমার মনে করো, আচ্ছা, আর ওইটা আমি একটু, কালিটা হচ্ছে সাদা হয়ে গেছে, আমি একটু লাল সিলেক্ট করি। হ্যাঁ, ঠিক আছে, এখন ঠিক আছে। তো কোণ হচ্ছে, মনে করো যে এই যে একটা একটা রেখা আছে, একটা রেখা বা একটা হ্যাঁ সরলরেখা, এর সাথে আরেকটা সরলরেখা যে কোনো বিন্দুতে যদি যুক্ত হয় তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হয়। ঠিক আছে? বিভিন্ন রকমের কোণ আছে। যেরকম মনে করো, আমরা আজকে নর্মালি তোমার 3টা টাইপের কোণ নিয়ে ডিসকাশন করব। একটা হচ্ছে তোমার মনে করো এই যে একটা সরলরেখার উপরে আর একটা সরলরেখা যদি লম্বালম্বি ভাবে অবস্থান করে তাহলে যে কোণ উৎপন্ন হয় তাকে বলে সমকোণ। তো এই কোণটা হচ্ছে সমকোণ। সমকোণ, যার মান হচ্ছে তোমার 90 ডিগ্রি। ঠিক আছে? যার মান কত? 90 ডিগ্রি। ওকে। এবার সমকোণের সাথে রিলেটেড আছে আরেকটা কোণ, তাকে বলে পূরক কোণ। কি কোণ? পূরক কোণ। তোমরা মনে করো যে কোনো একটা কোণ, যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে কম। সাপোজ আমি তোমাকে বললাম এ একটা কোণ, এ এ একটা কোণ হচ্ছে 30 ডিগ্রি। এখন এ এর পূরক কোণ কত হবে? এ কোণের পূরক কোণ হবে, এ কোণের পূরক কোণ হবে হচ্ছে এই 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি মাইনাস করলে তুমি যেটা পাবা সেটা হবে এ কোণের পূরক কোণ। তাহলে এ কোণের পূরক কোণ হবে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। তো এই ফিগারটা যদি আমরা একটু মানে এটা একটু ফিগারে যদি দেখতে চাই, যেরকম আমি যদি বলি যে এটা হচ্ছে তোমার এ কোণ, তোমার এটা হচ্ছে ও কোণ, এই ও কোণ টোটাল 90 ডিগ্রি। এখান থেকে এই এ ও বি, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি আমি বললাম, এ ও বিটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই এ ও সিটা হবে এই এ ও বি কোণের পূরক কোণ। মানে এই এ ও সিটা হবে, এই কোণটা হবে এ ও বি এর পূরক কোণ। তার মানে মোট কথা 90 ডিগ্রি থেকে আমরা এই কোণে একটা অ্যাঙ্গেল বাদ দিলে, কোণে একটা কোণ বাদ দিলে অবশ্যই ওই কোণটা 90 ডিগ্রির চেয়ে ছোট হওয়া লাগবে। ওই কোণটা বাদ দিলে যেটা পাবো সেটাই হবে ওই কোণটার পূরক কোণ। তো আমাদের এ ও বি এর পূরক কোণটা হবে এ ও সি। তো এ ও সিটা হচ্ছে এ ও বি এর পূরক কোণ। ঠিক আছে? এও বি এর এওসি এর পূরক কোণ। বুঝতে পারছি? এবার তোমার 2 নম্বরটা হচ্ছে আমরা এবার দেখবো একটা সরল কোণ যেটা 180 ডিগ্রি। সরল কোণটা কিভাবে গঠিত হয়? মনে করো তোমার দুইটা সরল রেখা মুখোমুখি ভাবে হচ্ছে যুক্ত হইলো। এই ও বিন্দুতে একটা ও এর দিকে, একটা তার ঠিক উল্টা বিপরীত দিকে যুক্ত হইলো। তাহলে যে কোণটা উৎপন্ন করবে এটা হচ্ছে আমার এক সরল কোণ। আর এক সরল কোণ সমান 180 ডিগ্রি। এক সরল কোণ সমান 180 ডিগ্রি। এবার দেখো, সমকোণের সাথে যেমন পূরক কোণ রিলেটেড, সরল কোণের সাথে তোমার সম্পূরক কোণ রিলেটেড। সম্পূরক কোণ। ঠিক আছে? সম্পূরক কোণ কি জিনিস? সম্পূরক কোণটা হচ্ছে যে কোন একটা কোণ এ ইকুয়াল টু মনে করো 100 ডিগ্রি, তাহলে এর সম্পূরক কোণ বি ইকুয়াল টু হবে 180 ডিগ্রি মাইনাস 100। তো 180 ডিগ্রি থেকে কোনো একটা কোণ মাইনাস করলে আমরা ওই কোণের সম্পূরক কোণ পাই। ঠিক আছে? তাহলে এ এর সম্পূরক কোণ, এ এর সম্পূরক কোণ, এ এর সম্পূরক কোণ বি ইকুয়াল টু কত হবে? 80 ডিগ্রি হবে। তার মানে 180 ডিগ্রি থেকে কোনো একটা কোণ মাইনাস করলে যেটা পাবো সেটা সম্পূরক কোণ। তো আমরা যেটা যদি চিত্রের মাধ্যমে দেখি, মনে করো এই যে এখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে। আমি তোমাকে বললাম যে সাপোজ এই কোণটা পি ও কিউ, এটা কোণ দেওয়া আছে। তাহলে এই পি ও কিউ কোণের সম্পূরক কোণটা হবে পি ও আর। পি ও কিউ এর এই পি ও আরটা হবে পি ও কিউ এর সম্পূরক কোণ। এই কোণটা কি? পি ও কিউ এর সম্পূরক কোণ। ঠিক আছে? পি ও এই পি ও আর, কারণ দেখো তুমি 180 ডিগ্রি থেকে পি ও কিউ যদি মাইনাস করো তুমি পি ও আর পাচ্ছ, তাহলে পি ও আরটা কি হবে? পি ও কিউ এর সম্পূরক কোণ। ওকে? পিও কিউ এর সম্পূরক কোণ। সিমিলারলি এই পিও কিউটা কিন্তু হবে পিও আর এর সম্পূরক কোণ, কারণ তুমি 180 ডিগ্রি থেকে তুমি যদি হচ্ছে এই ইয়াটাকে মাইনাস করো, এই পিও আর কে মাইনাস করো তুমি পিও কিউ পাবা। তো অনুরূপভাবে তুমি বলতে পারো পিও কিউটা হবে পিও আর এর সম্পূরক। পিও আর এর সম্পূরক। ওকে? তো তার মানে কোন একটা কোণ এবং কোন একটা সম্পূরক কোণের যোগফল কি হয়? 180 ডিগ্রি হয়। এটা মাথায় রাখবা। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আরেকটা টাইপের কোণ আছে। মনে করো যে তোমার এই যে এই রেখা ও রেখা,
ও রেখা থেকে তুমি টোটাল ঘুরে আবার এই ও এ রেখা, ও এ রেখা থেকে শুরু করে তুমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে টোটাল ঘুরে আবার ও এ রেখাতে চলে আসলা, তাহলে যে কোণটা উৎপন্ন হবে এটাকে বলে 360 ডিগ্রি, ঠিক আছে? বা দুই সমকোণ, 300, সরি, দুই সরল কোণ বা চার সমকোণ, ঠিক আছে? এটাকে চার সমকোণ বলে, চার সমকোণ বা 360 ডিগ্রি। তো চার সমকোণের সাথে রিলেটেড যে কোণটা সেটাকে বলে প্রবৃদ্ধ কোণ। প্র প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণটা কি? প্রবৃদ্ধ কোণটা হচ্ছে, তোমার যদি কোনো একটা কোণ এ ইকুয়াল টু দেওয়া মনে করো 190 ডিগ্রি, তাহলে এ কোণের প্রবৃদ্ধ কোণটা হবে, এ কোণের প্রবৃদ্ধ কোণটা কি হবে, এ কোণের প্রবৃদ্ধ কোণ হবে 360 ডিগ্রি থেকে 190 ডিগ্রি মাইনাস করে যেটা পাবা সেটা হবে আমাদের এ কোণের প্রবৃদ্ধ কোণ। তাহলে 360 থেকে 190 মাইনাস করলে আমরা কত পাবো? আমরা পাবো হচ্ছে তোমার এখান থেকে পাবো 170 ডিগ্রি, ঠিক আছে? তো এ কোণের প্রবৃদ্ধ কোণটা হচ্ছে 170 ডিগ্রি, ওকে। এরপরে তাহলে আমরা প্রবৃদ্ধ কোণটা যদি একটু চিত্রে দেখি, খেয়াল করো, আমার এটা হচ্ছে তোমার ও এ, তো এটা হচ্ছে টোটাল তোমার 360 ডিগ্রি। তাহলে আমরা যদি একটা কোণ চিন্তা করি, মনে করি যে এই যে এই কোণটা, বি কোণটা, তাহলে এই এই এ ও বিটা এই পাশের, আমি একটু অন্য কালি দিয়ে তোমাকে দেখাই, এই এই এ ও বি, এই এই কোণটার প্রবৃদ্ধ কোণটা হচ্ছে এই পাশের এ ও বি, ঠিক আছে? উপরের দিকের কোণটার প্রবৃদ্ধ কোণটা হচ্ছে নিচের দিকের ও এ ও বি। তাহলে এই আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আরেকবার বলি, কোন একটা কোণ দেওয়া থাকলে 90 ডিগ্রি থেকে ওই কোণ মাইনাস করলে তুমি পুরো কোণ পাবা। তো যেমন দেখো এখানে এ ও বি এর পুরো কোণ এ ও সি, সিমিলারলি এ ও সি এর পুরো কোণ এ ও বি। আবার কোন একটা কোণ 180 ডিগ্রি থেকে ওই কোণ মাইনাস করলে তুমি সম্পূরক কোণ পাবা, আর 360 ডিগ্রি থেকে ওই কোণ মাইনাস করলে তুমি প্রবৃদ্ধ কোণ পাবা। আশা করি এই তিনটা কোণ তোমরা ক্লিয়ার হয়েছো। তো এটা আমাদের মোটামুটি আজকে ডিসকাশন ছিল। আর তোমরা কোন জানো, সূক্ষ্ম সূক্ষ্ম কোণ স্থূল কোণ, এগুলো তুমি জানো, 90-এর চেয়ে কম হলে সূক্ষ্ম আর 90-এর চেয়ে বেশি হলে স্থূল কোণ, ওকে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সমান্তরাল সরল রেখা। সমান্তরাল সরল রেখা। তো এবার মনে করো দুটি সরল রেখা দেওয়া আছে, তারা সমান্তরাল। দুটি সরল রেখা দেওয়া আছে, তারা সমান্তরাল। মনে করো এটা একটা সরল রেখা আর এটা একটা সরল রেখা, এ বি আর সি ডি। এটা সমান্তরাল সরল রেখা, এবং এদেরকে দুইটা এমন একটা রেখা ছেদ করে যায়, একটা একটা সরল রেখা এদেরকে ছেদ করে যায়। তাহলে দেখো এখানে টোটাল 8টা কোণ উৎপন্ন হয়। একটা সরল রেখা যদি দুইটা সমান্তরাল সরল রেখাকে ছেদ করে তাহলে টোটাল 8টা কোণ উৎপন্ন হয়। তাহলে এটা এটা 1 নম্বর কোণ, এটা 2 নম্বর কোণ, এটা 3 নম্বর কোণ, এটা 4 নম্বর কোণ, আবার এটা 5 নম্বর, এটা 6 নম্বর, এটা 7 নম্বর, এটা 8 নম্বর। এখানে টোটাল 8টা কোণ উৎপন্ন হয়। এবং এখানে কোণগুলোর বিভিন্ন রকম নাম আছে। যেরকম মনে করো ছেদকের একই পাশে, যেমন এই যে পি কিউ একটা ছেদক, পি কিউ একটা ছেদক, ছেদকের একই পাশে যে কোণগুলা থাকে তাকে বলা হয় হচ্ছে অনুরূপ কোণ। ছেদকের একই পাশে যে কোণগুলা থাকে তাদেরকে অনুরূপ কোণ বলে। যেমন দেখো এই ছেদকের পি কিউ, এই ছেদকের একই পাশে যেমন 1 নম্বর কোণ আর 5 নম্বর কোণ, 1 নম্বর কোণ এবং 5 নম্বর কোণ ছেদকের একই পাশে এবং এ বি এবং সি ডির উপরে, এ বি এরও উপরে সি ডি এরও উপরে, তাহলে এবং ছেদকের একই পাশে, তাহলে 1 এবং 5 অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণ কারা কারা? অনুরূপ কোণটা হচ্ছে, অনুরূপ কোণ হচ্ছে তোমার 1 ও 5। তাছাড়া দেখো 4 এবং 8, 4 এবং 8ও কিন্তু তোমার কি ছেদকের একই পাশে, এ বি এরও নিচে সি ডি এরও নিচে, তার মানে 4 ও 8ও তোমার অনুরূপ কোণ। সিমিলারলি 2 এবং 6, 2 এবং 6ও তোমার হচ্ছে কি ছেদকের একই পাশে এবং এ বি এর উপরে, তাহলে 2 ও 6 এরাও তোমার অনুরূপ কোণ। আবার 3 এবং 7 এরা তোমার ছেদকের একই পাশে এবং এ বি এবং সি ডি দুইটারই নিচে, তাহলে 3 ও 7 এরা তোমার অনুরূপ কোণ। বুঝতে পারছি? এরপরে একটা কোণ আছে একান্তর কোণ। এরপরে যে কোণটা একে বলে একান্তর কোণ। তাহলে একান্তর কোণ কোনটা? একান্তর কোণ হচ্ছে তোমার দেখো ছেদকের এই কোণগুলা ছেদকের বিপরীত পাশে হয়। যেরকম খেয়াল করো 3 এবং 5, 3 এবং 5 ছেদকের বিপরীত পাশে, এবং একটা হবে এ বির নিচে আর একটা হবে সিডির উপরে, বা একটা হবে এ বির উপরে আর একটা হবে সিডির নিচে। এরা এদেরকে বলে একান্তর কোণ। যেরকম মনে করো ছেদকের বিপরীত পাশে বা ছেদকের দুই পাশে দুইটি কোণকে একান্তর কোণ বলে, যেমন 3 এবং 5, এই দুটো তোমার একান্তর কোণ হবে। আবার 4 এবং 6, যেমন দেখো 3 তোমার এ বির নিচে, এই 5 হচ্ছে সিডির উপরে এবং ছেদকের বিপরীত পাশে, তাহলে এটাকে আমরা একান্তর কোণ বলবো। তাহলে একান্তর কোণ হবে 3 ও 5, 4 ও 6, এরা তোমার একান্তর কোণ। বুঝতে পারছি? এরপরে আছে তোমার হচ্ছে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ তুমি জানো এখানে 2 এবং 4 একটার একটা বিপরীত, 1 এবং 3 এগুলো একটা একটা বিপরীত, এদেরকে আমরা বিপ্রতীপ কোণ বলতে পারি। 5 এবং 7 বিপরীত, বিপ্রতীপ। 6 এবং 8 এরা বিপরীত, সেটা হচ্ছে বিপ্রতীপ কোণ। বুঝতে পারছি? এবার আমরা দেখবো যে অন্তস্থ কোণ দেখবো। অন্তস্থ কোণটা খুব ইম্পর্টেন্ট। অন্তস্থ কোণটা হচ্ছে, অন্তস্থ কোণ কারা? অন্তস্থ কোণ দেখো তোমার ছেদকের একই পাশে এবং একটা ইয়ার মাঝে, যেরকম মনে করে যে এই এ বির উপরে এবং সিডির উপরে, ছেদকের একই পাশে এ বি এবং সিডির, এ বির নিচে সিডির উপরে,
তার মানে একটার নিচে আর একটার উপরে, যেটা তোমার কি হয়, যেটা তোমার মেইনলি যে কাজটা করে, এই অন্তস্থ কোণটা দেখো। এই যে এই এর ভিতরে এটা একটা ফিল্ড, এটা একটা অন্তস্থ কোণ 4 এবং 5, এর একটা অন্তস্থ কোণ। তাহলে অন্তস্থ কোণ কারা? যারা ছেদকের একই পাশে অবস্থিত, ছেদকের একই পাশে অবস্থিত, এবং একটা হচ্ছে একটা সরলরেখার নিচে এবং আরেকটা হচ্ছে আরেকটা সরলরেখার উপরে। তো এটাকে বলা হয় হচ্ছে অন্তস্থ কোণ। 4 এবং 5 অন্তস্থ কোণ, আর 3 এবং 6ও অন্তস্থ কোণ। তারা ছেদকের একই পাশে, একটা এবির নিচে একটা সিডির উপরে। ঠিক আছে, যে মানে এ বি আর সি ডি সরলরেখার একদম মাঝে। তো এই কোণগুলোকে অন্তস্থ কোণ বলে। এবার আমরা কিছু নোট লিখবো এই পাশে, ডান পাশে, যে বাম পাশে, যে অনুরূপ কোণগুলোর সমান হয়। অনুরূপ কোণগুলো সমান হয়, তার মানে তোমার 1 নম্বর কোণ 5 নম্বর কোণ সমান। অনুরূপ কোণগুলো সমান হয়। সিমিলারলি আমরা আরেকটা নোট লিখবো, একান্তর কোণগুলো সমান হয়। ঠিক আছে, কোন একটা ইয়ার সমান্তরাল সরলরেখার একান্তর কোণগুলো সমান হয়। এবং আরেকটা হচ্ছে যে অন্তস্থ কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হয়। মনে রাখবা যে দুটি সমান্তরাল সরলরেখার অন্তস্থ কোণ দুটির যোগফল, অন্তস্থ কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হয়। যেরকম দেখো যে এখানে অন্তস্থ কোণ কোনটা, আচ্ছা আমি একটু অন্য কালি ইউজ করি। তোমার দেখো, অনুরূপ কোণ হচ্ছে অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 5, তার মানে 1 নম্বর অ্যাঙ্গেল আর 5 নম্বর অ্যাঙ্গেল ইকুয়াল, 4 নম্বর এবং 8 নম্বর অ্যাঙ্গেল ইকুয়াল, 2 নম্বর এবং 6 নম্বর কোণ ইকুয়াল, 3 নম্বর এবং 7 নম্বর কোণ ইকুয়াল। সিমিলারলি একান্তর কোণগুলা 3 এবং 5, তাহলে 3 নম্বর আর 5 নম্বর কোণ ইকুয়াল, আর 4 নম্বর আর 6 নম্বর কোণ ইকুয়াল। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের একান্তর কোণ। আর অন্তস্থ কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে 4 নম্বর কোণ আর 5 নম্বর কোণের যোগফল হবে 180 ডিগ্রি। বুঝতে পারছি? আর 3 নম্বর কোণ আর 6 নম্বর কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তো এই জিনিসটা একটু তোমরা একটু দেখে দেখে ভালো করে বুঝে পড়ো আর কি। এর মধ্যে জ্যামিতিতে অনেক সময় লাগবে। এরপর আমরা দেখবো, যেটা পড়বো সেটা হচ্ছে ত্রিভুজের সর্বসমতা। সর্বসমতা মানে কি? তোমার মনে করো যে দুইটি ত্রিভুজ দেওয়া আছে, দুইটি ত্রিভুজের আমাদের হচ্ছে বিভিন্ন সময়ে বলবে যে বিভিন্ন শর্তে এরা সর্বসম হয়। সর্বসম মানে, মানে যদি কোনো দুইটি ত্রিভুজ সর্বসম হয়, তাহলে তাদের ওই ত্রিভুজের বাহুগুলোকে মানে অনুরূপ বাহুগুলোকে আমরা সমান বলতে পারি। ঠিক আছে, তো কোনো একটা ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান যদি আমরা বলতে পারি, তাহলে মানে ওই ত্রিভুজটার মানে সর্বসম হবেই। এরপরে আরেকটা যে যে জিনিসটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দুটি ত্রিভুজ সর্বসম কখন হবে। আমরা কি ত্রিভুজের কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখে বুঝবো এই ত্রিভুজ ত্রিভুজ দুইটা সর্বসম কিনা? তো এর জন্য কিছু শর্ত আছে। তো এই শর্তগুলো আমরা হচ্ছে তোমার বইয়ের হচ্ছে উপপাদ্য 6 থেকে এই শর্তগুলো শুরু হয়েছে। তো তোমরা দেখবা যে দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত, এটা খুব এমসিকিউ আসে, and এই 5টা শর্ত মুখস্থ করা লাগবে। দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত। তাহলে দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত কি হবে? তোমার 1 নম্বর শর্তটা হচ্ছে তোমার ওই বাহু কোণ বাহু উপপাদ্য। যদি দুটি ত্রিভুজের দুটি বাহু এবং একটি কোণ সমান হয়, তো এটাকে বলে বাহু কোণ বাহু উপপাদ্য। বাহু কোণ বাহু উপপাদ্য, তার মানে বাহু কোণ বাহু, যদি কোনো একটা ত্রিভুজের দুটি বাহু, কোনো দুটি ত্রিভুজের দুটি বাহু এবং একটি কোণ সমান হলে ওই ত্রিভুজটাকে আমরা সর্বসম বলতে পারবো। তো মনে করো বি এ বি সি আর ডি ই এফ, দুইটা ত্রিভুজ, এটা মনে করো ABC, এটা মনে করো DEF। ওকে, তো এখন এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে সর্বসম সাইন কিরকম ভাবে লেখা হয়? এই সমান চিহ্নের উপরে একটা এরকম এই ভাঁজের মধ্যে চিহ্ন দিয়ে DEF, এটাকে সর্বসম বলে। তাহলে দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত হচ্ছে বাহু কোণ বাহু উপপাদ্য। কোনো ত্রিভুজের দুটি বাহু এবং একটি কোণ সমান হলে তাদেরকে আমরা সর্বসম বলতে পারি। আরেকটা হচ্ছে যে তোমার আরেকটা হচ্ছে যদি কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হয়। ঠিক আছে, মানে বাহু কোণ বাহু একটা, এরপরে হচ্ছে আহ কোন কোন বাহু, এই ক্ষেত্রে তিনটি বাহু সমান হলে আমরা কি বাহু বাহু বাহু, তিনটি বাহু যদি সমান হয়, তাহলে ওই ত্রিভুজকে আমরা সর্বসম ত্রিভুজ বলতে পারবো। বাহু বাহু বাহু, যদি কোন ত্রিভুজের তিনটি বাহু সমান হয়, তাহলে তাদেরকে আমরা হচ্ছে কি বলতে পারবো? তাদেরকে হচ্ছে আমরা সর্বসম ত্রিভুজ বলতে পারবো। ঠিক আছে, এটাকে বাহু 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 উপপাদ্য বলে। আবার মনে করো দুটি কোণ একটি বাহু, কোণ বাহু কোণ বাহু কোণ, এই উপপাদ্য অনুযায়ী যদি কোনো ত্রিভুজের দুটি কোণ এবং একটি বাহু সমান হয়, তাদেরকে আমরা হচ্ছে সর্বসম ত্রিভুজ বলতে পারবো। আবার আরেকটা আছে তোমার অতিভুজ বাহু উপপাদ্য। যদি কোনো একটা দুইটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং বাহু যদি সমান হয়, একটা অতিভুজ এবং একটা বাহু যদি সমান হয়, তাহলে তাকে আমরা হচ্ছে সর্বসম ত্রিভুজ বলতে পারবো। আর একটা শর্ত কি? আরেকটা হচ্ছে অতিভুজ বাহু উপপাদ্য। ঠিক আছে, সো মোটামুটি সর্বসম হওয়ার জন্য এই 4-5টি শর্ত আছে, যে শর্তগুলো আমাদের একটু মুখস্থ করা লাগবে, পরীক্ষা আসতে পারে। ওকে, এই জন্য আর কি। তো এখানে দেখো আমাদের একটা বলছে যে পেন্সিল কম্পাস ব্যবহার করে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো। 75 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলছে পেন্সিল কম্পাস ব্যবহার করে। এখন পেন্সিল কম্পাস ব্যবহার করে কিভাবে আমরা 75 ডিগ্রি কোণ আঁকতে পারি, এটা মানে এটা পরীক্ষা আসতেই পারে, যে পেন্সিল কম্পাস ব্যবহার করে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করো। দেখো এটা খুব ইজি একটা জিনিস।
যদি এটা এই টপিকে না, কিন্তু এই চ্যাপ্টারের কোশ্চেনের সাথে আছে, তো এই জন্য আমি এখানে পড়াচ্ছি। মনে করো তাহলে এটার জন্য কি করবে, একটা তুমি সরলরেখা নিলা। সরলরেখা নেওয়ার পর এইখানে তুমি হচ্ছে 90 ডিগ্রি একটা, মানে এখানে একটা লম্ব অঙ্কন করবা, ঠিক আছে? এইখানে তুমি একটা লম্ব অঙ্কন করবা। তো আমি লম্বটা জানোই কিভাবে অঙ্কন করা লাগে। এখানে নিলাম 60 ডিগ্রি কাটবো, আর একটা কাটবো, তারপর এখান থেকে কাটবো, এখান থেকে কাটবো। কাটার পরে আমরা হচ্ছে এখান থেকে একটা লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে? এটা একটা লম্ব হইলো। এই লম্ব অঙ্কন করার পরে আমরা করব কি, এখান থেকে 60 ডিগ্রিটাকে আবার আঁকবো। আমরা হচ্ছে এখান থেকে 60 ডিগ্রি আঁকবো বা 60 ডিগ্রি আঁকবো। 60 ডিগ্রি আঁকি। তাহলে টোটাল কোণের, আমি একটু অন্য কালি ইউজ করি। তোমার এখানে এই যে টোটাল কোণ, এই টোটাল কোণের আমরা 60 ডিগ্রি করলাম। মনে করো এটা 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটা 60 ডিগ্রি। আর এইটা কি হলো তোমার, এটা তোমার 30 ডিগ্রি হলো না? এখন 60 ডিগ্রি কিভাবে আঁকবো, এর একটা প্রশ্ন। তুমি এই যে এইখান থেকে ও থেকে তুমি যতটুকু বৃত্তচাপ নিবা, এই এতটুকু বৃত্তচাপই তোমার এই বৃত্তচাপ থেকে এতটুকু অংশ তুমি কেটে নিবা, তাহলে তুমি 60 ডিগ্রি আঁকতে পারবা। ঠিক আছে? তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, বাকিটুকু কি হবে, 30 ডিগ্রি। তো বাকিটুকু 30 ডিগ্রি হওয়ার পরে আমরা করব কি, এই এই 60 এবং 30, মানে এই 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 মাঝখানকার কোণটা আমরা সমদ্বিখণ্ডিত করব। যেরকম আমি পয়েন্ট দিই, এ পয়েন্ট আর বি পয়েন্ট, এই দুইটা পয়েন্টকে আমরা সমদ্বিখণ্ডিত করবো। তো এ পয়েন্টকে যদি সমদ্বিখণ্ডিত করি, তাহলে এ থেকে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব, আর বি থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব। ব্যাসার্ধ নিয়ে যোগ করলে যে অ্যাঙ্গেলটা পাবো সেটা হবে তোমার 15 ডিগ্রি, অ্যাঙ্গেলটা হবে 15 ডিগ্রি। তাহলে খেয়াল করো তো, এই টোটাল অ্যাঙ্গেলটাকে আমাদের 75 ডিগ্রি হলো, সেটাই আমাদের ড্র করতে বলছে। একটা 75 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা এমনি ড্র করি, ঠিক আছে? তো আগে তোমরা 60 ডিগ্রিটাকে চিহ্নিত করবা, তারপরে ওই ইয়া থেকে 90 ডিগ্রি থেকে বাকি 30 ডিগ্রি থেকে 30 ডিগ্রিটাকে তুমি সমদ্বিখণ্ডিত করবা। সমদ্বিখণ্ডিত করলে 60 আর 15 আমরা 75 ডিগ্রি অঙ্কন করতে পারবো, ঠিক আছে? সেটা হচ্ছে ওয়ে। এরপর দেখো আমাদের উপপাদ্য 15, এটা খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। এই এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসেই প্রতিবার, কোনো না কোনো ইয়াতে পরীক্ষায় মানে দেখা যায় যে থাকেই। তো আমরা এবার উপপাদ্য 15টা প্রমাণ করব। কি বলছে, ত্রিভুজের, দেখো কোন একটা উপপাদ্য প্রমাণের জন্য আমাদের 4টা ধাপ থাকে: সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন, প্রমাণ। 4টা ধাপ, ঠিক আছে? তো আমাদের এই সবগুলো জিনিসপত্র লিখতে হবে। লিখার পরে আমরা হচ্ছে চিত্র আঁকবো। আমি শুধু তোমাকে অঙ্কনটা দেখাবো আর প্রমাণটা দেখাবো। তোমরা সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন যেভাবে অঙ্কনটা হয়েছে এই জিনিসটা তোমরা মানে কিভাবে আঁকছো জাস্ট ওই প্রসেসটা লিখবে আর কি। তো সাধারণ নির্বাচন জাস্ট হচ্ছে প্রশ্ন, বিশেষ নির্বাচন হচ্ছে প্রসেসটা কিভাবে করতে পারো। তো দেখো আমাদের বলছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। তো এটা ভেক্টরেও আছে আর কি তোমাদের এই প্রমাণটা। দেখো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ, মনে করো এটা হচ্ছে আমাদের এ বি সি একটা ত্রিভুজ দেওয়া আছে, ঠিক আছে? এ বি সি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এ বি এর মধ্যবিন্দুটা আমি ডি ধরলাম। আরে, এই ত্রিভুজের এ বি এর মধ্যবিন্দুটা ডি এবং এ সি এর মধ্যবিন্দুটা ই ধরলাম। এই ডি এবং ই কে যদি আমরা সংযুক্ত করে দেই, তাহলে আমাদের প্রমাণ করা লাগবে যে ডিই সমান্তরাল বিসি। আমাদের কি প্রমাণ করা লাগবে? আমাদের প্রমাণ করা লাগবে যে ডিই বিসি এর সমান্তরাল এবং ডিইটা ডিইটা বিসি এর অর্ধেক, মানে এই তৃতীয় বাহুর অর্ধেক আর কি। এটা প্রমাণ করা লাগবে, ঠিক আছে? তাহলে আমরা প্রমাণ করি। প্রমাণের শুরুতে কি করা যাবে, আমাদেরকে অঙ্কন করা লাগবে। তা আমরা এক কাজ করব, আমরা এই বিডি এর সমান্তর মানে ডিইটাকে আমরা এই ডিইটাকে বর্ধিত করব এফ পর্যন্ত। ডিইটাকে এফ পর্যন্ত বর্ধিত করব, যে যেন ডিই ইকুয়াল টু ইএফ হয়, ঠিক আছে? ডিইটাকে এফ পর্যন্ত বর্ধিত করব যেন ডিই ইজ ইকুয়াল টু ইএফ হয়। তো আমরা আমরা হচ্ছে এবার যুক্ত করে দেই, এই সি আর এফটা যুক্ত করে দিয়েছে। এটা হচ্ছে আমাদের অঙ্কন। তাহলে অঙ্কনের কাজটা কি? অঙ্কনের কাজটা হচ্ছে ডিই কে এফ পর্যন্ত বর্ধিত করি, এফ পর্যন্ত বর্ধিত করি যেন ডিই ইজ ইকুয়াল টু ইএফ হয়, ঠিক আছে? ডিই ইজ ইকুয়াল টু ইএফ হয়। ডি এটাকে এফ পর্যন্ত বর্ধিত করে যেন ডিই ইজ ইকুয়াল টু ইএফ হয়। তো এটা হচ্ছে আমাদের অঙ্কন। তাহলে প্রমাণের সুবিধার্থে আমাদের আগে প্রমাণ করা লাগবে যে ত্রিভুজ এডিই আর ত্রিভুজ ইসিএফ এই দুইটা হচ্ছে সর্বসম ত্রিভুজ। ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ ইসিএফ এই দুইটা সর্বসম। তাহলে সর্বসম ত্রিভুজের আমাদের শর্ত হবে এই দুইটা ত্রিভুজের আমরা দুইটা বাহু সমান প্রমাণ করব আর একটা কোণ সমান প্রমাণ করব। যদি এই দুইটা সমান প্রমাণ করতে পারি, তাহলে আমরা বলতে পারবো এই দুইটা ত্রিভুজ কি তোমার সর্বসম ত্রিভুজ। তাহলে এর জন্য আমরা দেখো ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ সিইএফ এ, দেখো তোমার ইটা কি এসি এর মধ্যবিন্দু না? ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, তাহলে কিন্তু এই এবং সি সমান হবে। এই ইজ ইকুয়াল টু সি, এটা সমান। আবার তোমার আমরা অঙ্কন করছি এরকম ভাবে যাতে ডিই এবং ইএফ সমান হয়। অঙ্কন অনুসারে ডিই এবং ইএফ সমান, ডিই এবং ইএফ সমান, এটা হচ্ছে অঙ্কন অনুসারে। এটা অঙ্কন অনুসারে অঙ্কন অনুসারে যাতে তোমার ডিই আর কি সি ইএফটা সমান হয়, ঠিক আছে? ডিই এবং ইএফটা সমান হয়, ওকে?
এবার আমাদের দেখো এই এইডি এই কোণটা আর সিইএফ এটা কিন্তু বিপ্রতীপ কোণ, তাহলে এই দুইটা কোণকে আমরা সমান বলতে পারি। এবং কোণ এইডি ইজ ইকুয়ালস টু কোণ সিইএফ, এটা তোমার কি, এটা হচ্ছে তোমার হচ্ছে বিপ্রতীপ কোণ, তো এই জন্য এরা সমান। তাহলে আমি বলতে পারি যে বাহু উপপাদ্য থেকে ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ সিইএফ সর্বসম। তাহলে এটা কোন উপপাদ্য? বাহু কোন বাহু উপপাদ্য অনুসারে, ঠিক আছে। এবার যদি এরা সর্বসম হয়, সর্বসম হলে আমরা খুব ইজিলি এটা বলতে পারবো যে এই ত্রিভুজটার এডি এবং সিএফ সমান্তরাল হবে, ঠিক আছে। এডি এবং সিএফ সমান্তরাল হবে, যেহেতু তোমার এই ত্রিভুজটার মানে কি বলে এটা, এই এডিই এই এডিই এবং সিএফই এই কোণ দুইটা আমরা সমান বলতে পারবো, যেহেতু আমার এডিই এবং সিইএফ এই দুইটা হচ্ছে তোমার সর্বসম। তাহলে আমরা এই ডি কোণ এবং এফ কোণ এই কোণ দুইটাকে সমান বলতে পারবো, ঠিক আছে। ডি কোণ এবং এফ কোণকে আমরা সমান বলতে পারবো। এখন ডি কোণ আর এফ কোণ যদি সমান হয় তাহলে আমরা 2 নম্বর স্টেপে যাই। সুতরাং সুতরাং যেহেতু এডিই এবং সিইএফ সর্বসম, সুতরাং এডিই কোণ ইজ ইকুয়াল টু ই ইএফসি কোণ, মানে এই ডি কোণ আর সি কোণটা ইকুয়াল হবে। সুতরাং সুতরাং দেখো আমরা সমান্তরাল সমান্তরাল রেখা থেকে পড়ে আসছি যে দেখো তো, যদি এ ডি আর সি এফ সমান্তরাল হয় আর ডিএফ তাদের যদি ছেদক রেখা হয় বা তাদের সংযোজক রেখা হয়, এ ডি আর সি এফ যদি সমান্তরাল হয়, ডিএফ যদি তাদের সংযোজক রেখা হয়, তাহলে ডি কোণ আর এফ কোণ, ডি কোণ আর এফ কোণটা তোমার কি হবে? ডি কোণ এবং এফ কোণ তোমার একান্তর কোণ হবে না? একান্তর কোণ কিন্তু হবে, যেহেতু তোমার ডি কোণ আর এফ কোণ সমান, মানে একান্তর কোণগুলো সমান। সুতরাং আমি বলতে পারি এডি এবং সিএফ টা তোমার হচ্ছে এডি এবং সিএফ টা তোমার সমান্তরাল আর কি। দেখো এডি এবং সিএফ ছেদকের বিপরীত পাশে অবস্থিত, একটা এই ডি কোণটা এডি এর নিচে আর এফ কোণটা সিএফ এর উপরে, ছেদকের বিপরীত পাশে। তাহলে একান্তর কোণের শর্ত থেকে আমরা কি বলছিলাম, যে দুটি সরলরেখা মানে যদি কোনো দুটি কোণ যদি কোনো একটা ছেদকের বিপরীত পাশে হয়, একটা যদি সরলরেখার নিচে আর একটা সরলরেখার যদি উপরে হয়, তাদেরকে আমরা একান্তর কোণ বলতে পারি। সুতরাং এডি এবং সিএফ সমান্তরাল হবে, ঠিক আছে। এডি এবং সিএফ সমান্তরাল হবে। তাহলে এবার খেয়াল করো, আমরা এডি এবং বিডি এই দুটো কিন্তু একই সরল রেখার উপরে অবস্থিত। আবার এডি ইজ ইকুয়াল টু বিডি, এডি এবং বিডি এরা কিন্তু একই সরল রেখার উপরে অবস্থিত। তাহলে এরা যদি একই সরলরেখার উপর অবস্থিত, তার মানে এডি যদি সিএফ এর সমান্তরাল হয়, এডি যদি সিএফ এর সমান্তরাল হয়, তাহলে বিডিও সিএফ এর সমান্তরাল হবে, বিডি সিএফ এর সমান্তরাল এটা হবে। ওকে, এটা এগ্রি করি। এখন দেখো যে যদি বিডি সিএফ এর সমান্তরাল হয় এবং বিডিটা সিএফ এর ইকুয়াল হবে, বিডিটা সিএফ এর ইকুয়াল, সুতরাং আমি বলতে পারি যে বিসিডিএফ বা বিসিএফডি এটা একটা সামান্তরিক। বিসিএফডি এর একটা কি হবে? এটা একটা সামান্তরিক হবে। আবার বলি বিসিএফডি এর একটা কি সামান্তরিক হবে। ওকে, সুতরাং বিসিএফডি একটি সামান্তরিক। কিভাবে সামান্তরিক বললাম তোমরা হয়তো অনেকে ক্লিয়ার হও না, আমি আরো একবার বলবো। দেখো তোমার শুরুতে আমরা এটা প্রমাণ করছি এডিই এবং সিইএফ এই দুটো তোমার কি সর্বসম, যদি সর্বসম হয় তাহলে ডি কোণ আর এফ কোণ ইকুয়াল হবে, ডি কোণ এবং এফ কোণ ইকুয়াল হবে, এবং এডি সিএফ এর ইকুয়াল হবে, এডি সিএফ এর ইকুয়াল, এই এডি বাহুটাও সিএফ বাহুর ইকুয়াল হবে, ঠিক আছে। তাহলে যদি এই ডি কোণ আর এফ কোণ ইকুয়াল হয়, তাহলে আমি বলতেছি যে এডি এবং সিএফ সমান্তরাল হবে, কারণ ডি এবং এফ হচ্ছে একান্তর কোণ যেটা ছেদকের বিপরীত পাশে অবস্থিত। তাহলে এডি আর সিএফ যদি সমান্তরাল হয়, তাহলে এই এডি সরল রেখা যে বরাবর, বিডি সরলরেখাও একই বরাবর, কারণ একই সরলরেখার উপর অবস্থিত, বিডি সরলরেখাও একই বরাবর। বিডি যেহেতু এই এডি বরাবর, তাই এডি সিএফ এর সমান্তরাল হলেও বিডি সিএফ এর সমান্তরাল হবে। আর বিডি সিএফ এর সমান্তরাল এবং বিডি সিএফ এর সমান, তাহলে আমরা জানি যদি কোনো চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল হয় এবং দৈর্ঘ্য সমান হয় তাহলে তাদেরকে সামান্তরিক বলে। তাহলে আমি বিসিএফডি কে একটা সামান্তরিক বলতে পারবো। বিসিএফডি যদি সামান্তরিক হয় তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়? সামান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল হয় না? সুতরাং সুতরাং আমরা বলতে পারবো যে ডিএফ টা বিসি এর সমান্তরাল, ডিএফ বিসি এর সমান্তরাল, ঠিক আছে। তো আমাদের ডিএফ টা বিসি এর যদি সমান্তরাল হয়, ডিএফ যে বরাবর ডিটাও একই বরাবর, একই সরলরেখার উপরে। সুতরাং ডিএফ টা বিসি এর সমান্তরাল হলে আমরা বলতে পারবো ডিই সমান্তরাল বিসি, কারণ বলছি আমরা বিসিএফডি একটা সামান্তরিক, ডিই সমান্তরাল বিসি, এটা বলতে পারবো। এবং যদি এটা একটা সামান্তরিক হয় তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো ইকুয়াল হয়, তার মানে ডিএফ ইকুয়াল টু কি হবে? ডিএফ ইকুয়াল টু বিসি হবে। এবার দেখো ডিএফ এর মধ্যে আছে আমার ডিই আছে আর ইএফ আছে, ঠিক আছে। ডিই আছে আর ইএফ আছে। আমি জানি, আমি শুরুতে বলে নিছি ইএফ আর ডিই ইকুয়াল,
ইএফ আর ডিই ইকুয়াল ধরে নিছি, তাহলে আমি ইএফ ইকুয়াল টু ডিই লিখতে পারবো। তার মানে 2DE ইকুয়াল টু বিসি, তাহলে শুধু ডিই ইকুয়াল টু কি হবে, শুধু ডিই ইকুয়াল টু হবে হাফ ইন্টু বিসি। বুঝতে পারছি, সেইটা আমাদের প্রমাণ করতে বলছে। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রমাণ, যেটা খুব ইম্পর্টেন্ট একটা প্রমাণ। আমরা এরপরে দেখবো যে এখান থেকে প্রশ্ন আসছে। খেয়াল করো, এখানে বলছে যে ত্রিভুজ এ বি সি এ ডি ও ই যথাক্রমে এ বি ও এ সি এর মধ্যবিন্দু এবং বি ও সি এর সমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়। আচ্ছা, পরের ইনফরমেশনের ম্যাপটা আমাদের গ নাম্বারে, আসলে এই পরের ইনফরমেশনের কাজ পরে। তো আমাদের খ নাম্বারে কি বলছে, যে ডি ও ই যথাক্রমে এ বি ও এ সি এর মধ্যবিন্দু। তাহলে আমাদের একটা এ বি এ সি ত্রিভুজ দেওয়া আছে, আমরা আগে যে প্রমাণটা করলাম ওইটাই, ঠিক আছে, সেম জিনিস। আমাদের এ বি সি একটা ত্রিভুজ দেওয়া আছে, যেখানে বলছে ডি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু আর সি হচ্ছে ই হচ্ছে এ সি এর মধ্যবিন্দু। তো আমাদের প্রমাণ করতে বলছে যে ডি সমান্তরাল, ডি সমান্তরাল বিসি, আর এই ডিইটা হচ্ছে দৈর্ঘ্যে বিসি এর অর্ধেক। দেখো, এই সেম প্রমাণটাই কিন্তু আমরা আগের পেজে করলাম, ঠিক আছে, সেম প্রমাণটাই আমরা আগের পেজে করেছি, সেম। সো এই প্রমাণটাই তোমরা হচ্ছে হুবহু ইউজ করতে পারবা, ঠিক আছে। হুবহু এখানে যে প্রমাণ করলাম, স্টেটমেন্ট যা ছিল সবই সেম, এই প্রমাণটাই আমাদের করতে বলছে, ঠিক আছে। তো আমরা প্রিভিয়াস পেজে হচ্ছে এই প্রমাণটা করে দিছি। এবার দেখো যে গ নাম্বার প্রবলেম, এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটাও পরীক্ষা আসার মতো, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। এ বি সি এর ডি ও ই যথাক্রমে এ বি ও এ সি এর মধ্যবিন্দু। আচ্ছা, এটা তো আগের আগের প্রবলেমের জন্য এইটুকু পোর্শন। বি এবং সি এর সমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে, বি এবং সি। তো মনে করো আমাদের এ বি সি একটা ত্রিভুজ আছে, এটা হচ্ছে এ বি সি ত্রিভুজ, এ বি সি। তো বি এবং সি এর সমদ্বিখণ্ডকদ্বয় বলছে, বি এবং সি এর সমদ্বিখণ্ডকদ্বয়, তো এটা বি কোণ, এটা সি কোণ। তো এদের সমদ্বিখণ্ডক মনে করো যে এটা হচ্ছে একটা সমদ্বিখণ্ডক, আর এটা হচ্ছে তোমার সি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে মনে করো এইটা। আচ্ছা, একটু বাঁকা গেল, দাঁড়াও। হ্যাঁ, সি কোণের সমদ্বিখণ্ডক, তাহলে দেখো, তার মানে এই যে এই কোণটা হচ্ছে বি/2, নিচের কোণটাও বি/2, আর এই পাশের কোণটা হচ্ছে সি/2, নিচের কোণটাও সি/2, ঠিক আছে। তো বলছে এটা ও বিন্দুতে মিলিত হয়। আমাদের প্রমাণ করতে বলছে যে এই বিওসি ইকুয়াল টু, আমাদের কি প্রমাণ করতে বলছে, বিওসি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু এ কোণ। ওকে, তাহলে দেখো যে আমাদের বিওসি এটা প্রমাণ করতে বলছে। এখন ত্রিভুজ, আমরা এখন প্রমাণ করি এটা, ত্রিভুজ বিওসি এ আমরা কি এটা লিখতে পারি না যে আমরা ত্রিভুজে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি জানি। তাহলে ত্রিভুজ বিওসি এ আমরা এটা লিখতে পারবো যে বিওসি কোণ প্লাস ওবিসি কোণ প্লাস ওসিবি কোণ, এই তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি হবে। আমরা কিন্তু এটা বলতে পারি, কারণ বি ও সি ত্রিভুজে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার এবার খেয়াল করো, আমরা একটু সাইড নোট দিয়ে লিখি। এবার বি কোণটা কি, তোমার ও বি সিটা কি এই বি কোণের সমদ্বিখণ্ডক না? তাহলে ও বি সিটা কিন্তু বি কোণের অর্ধেক, এই ও বি সিটা বি কোণের কিন্তু অর্ধেক হবে, মানে বি কোণের সমদ্বিখণ্ডক বলছে এই ও বি সি। এবার ও সি বি এটাও তোমার সি কোণের অর্ধেক, সি/2 হবে। ও সি বি যেহেতু বলছে সি কোণের অর্ধেক, তাহলে এই কোণ ইকুয়াল টু হবে কোণ সি/2। তাহলে এই মানগুলো আমরা এখানে বসাই, তাহলে অ্যাঙ্গেল বিওসি প্লাস ও বি সি ইকুয়াল টু কি হবে, হাফ ইন্টু বি কোণ প্লাস ও সি বি ইকুয়াল টু কি হবে, হাফ ইন্টু সি কোণ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি কোণ বিওসি ইকুয়াল টু কি লিখতে পারি, কোণ বিওসি ইকুয়াল টু লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস হাফ কোণ বি মাইনাস হাফ কোণ সি। এবার আমরা যদি হাফটা কমন নেই, তাহলে 180 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু কোণ বি প্লাস কোণ সি, এটা হবে, ঠিক আছে। আমরা আপাতত এই পর্যন্ত করে রাখি। এবার খেয়াল করো, আমাদের আরেকটা প্রশ্ন লাগবে, সেটা হচ্ছে যে এবার ত্রিভুজ, এরপরে দেখো এবার তোমার ত্রিভুজ এ বি সি এ, এ বি সি এ তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে কোণ এ, কোণ বি, কোণ সি, এই কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি। তো আমি এখান থেকে কোণ বি আর কোণ সি এর যোগফল কত লিখতে পারি, কোণ বি আর কোণ সি এর যোগফল হবে 180 ডিগ্রি মাইনাস কোণ এ। তো আমি আগের সমীকরণটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, এবং এরপরের সমীকরণটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। দেখো, 1 নম্বর সমীকরণে আমাদের বি প্লাস সি এর ভ্যালু জানা থাকা দরকার, নাহলে আমরা বি ও সি বের করতে পারবো না, আমাদের তো বি ও সি বের করা লাগবে বলছে। তো বি প্লাস সি এর ভ্যালুটা আমরা 2 নম্বর থেকে ইউজ করব। তার মানে 1 এবং 2 আমরা সম্মিলিতভাবে ইউজ করব। 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই কি তোমার কোণ বি ও সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু কোণ এই বি প্লাস সি এর যোগফল আমরা কত পাইছি 2 নম্বর থেকে, 180 ডিগ্রি মাইনাস কোণ এ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ এ। তাহলে আমরা 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি মাইনাস করে শুধু 90 ডিগ্রি থাকবে, আর প্লাস কোণ a/2 থাকবে, সেটা আমাদের প্রমাণ করতে বলছে, প্রুফড।
ওকে, বুঝতে পারছি, এটাই প্রমাণ করতে বলছে। যাই হোক, তো আশা করি তোমরা বুঝতে পারছো কি করলাম, একদম সিম্পল ইজি একটা প্রমাণ, এটাও কিন্তু পরীক্ষাতে আসে, এন্ড এর মার্কস হচ্ছে 4। ওকে, এরপর দেখো এটাও সেম প্রবলেমটাই, এখানে জাস্ট অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দিছে। যেরকম মনে করো তোমার কিউ ও আর বলছে, এখানে বলছে একটা পি কিউ আর সমবাহু ত্রিভুজ, হ্যাঁ এখানে সমবাহু ত্রিভুজ বলে দিছে। পি কিউ আর একটা সমবাহু ত্রিভুজ, আমাদের সমবাহু ত্রিভুজ না বলে থাকলে কোনো দরকার নেই, মানে কোনো অসুবিধা নেই। তো বলছে কিউ এবং আর এর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হইছে। তো কিউ এবং আর এর সমদ্বিখণ্ডক মনে করো তোমার ও বিন্দু, এটা ও। তাহলে এবার তুমি এখান থেকে আমরা 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 কি জানি, আমরা ত্রিভুজ কিউ ও আর থেকে আমরা লিখতে পারবো কোণ কিউ ও আর ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু অ্যাঙ্গেল কিউ প্লাস অ্যাঙ্গেল আর। এটা হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ। এই যে এখানে এখানে একদম ডিটেলসে লেখা, এই যে এখানে একদম ডিটেলসে লেখা, ঠিক আছে। সো এটা লিখতে পারবো। এরপরে আবার ত্রিভুজ পি কিউ আর থেকে কি লিখতে পারবো, পি কিউ আর থেকে লিখতে পারবো অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ প্লাস অ্যাঙ্গেল আর ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। সুতরাং এখান থেকে কিউ প্লাস আর ইকুয়াল টু কত হবে, কিউ প্লাস আর ইকুয়াল টু হবে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল পি। এটা 2 নম্বর সমীকরণ। তো আমি 1 এবং 2 তুলনা করে, 1 ও 2 তুলনা করে আমি কি লিখতে পারবো, যে কোন অ্যাঙ্গেল কিউ ও আর ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 2 নম্বর সমীকরণ থেকে অ্যাঙ্গেল কিউ আর অ্যাঙ্গেল আর এর মান বের করছি, আর এর যোগফল বের করছি, 1 নম্বর সমীকরণে বসাই দিব। আর 1 নম্বর সমীকরণে বসাই দিলে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল পি, তো আমার আলটিমেটলি ভ্যালু হবে 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এ বাই 2। সো এইখান থেকে তোমার এমসিকিউ কিভাবে আসে জানো, এমসিকিউটা আসে তোমার মনে করো যে সব ভ্যালু দিয়ে দেওয়া থাকবে, তোমার এ কোনটা দেওয়া থাকবে, আর বলবে যে এই কোণে এই কোণ এটা সমদ্বিখণ্ডক, এই কোণ সমদ্বিখণ্ডক, এই কোণ সমদ্বিখণ্ডক, এই ও কোনটা বের করতে বলে। তোমার মনে করো পি কোণ দিয়ে দিল, পি কোণ বললে 100, পি কোণ মনে করো বললো যে সাপোজ 70 ডিগ্রি, তাহলে ও কোণ কত হবে, এমসিকিউ বলবে পি ইকুয়াল টু 70 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল কিউ ও আর ইকুয়াল টু কত হবে, আর বলে দিবে যে কিউ এর সমদ্বিখণ্ডক, কিউ এবং আর এর সমদ্বিখণ্ডক ও কিউ আর ও আর, মানে এই দুইটা কোণ হচ্ছে সমদ্বিখণ্ডের, সমদ্বিখণ্ডিত হয়ে এ বিন্দুতে মিলিত হয়েছে, ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে কিউ ও আর ইকুয়াল টু কত হবে, 90 ডিগ্রি প্লাস এই পি কোণের সমদ্বিখণ্ডক ডিভাইডেড বাই 2, তাহলে এটা হবে 125 ডিগ্রি, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পারছো আমি এটা কিভাবে করলাম। তো আগে একদম ডিটেলসে এখানে এখানে প্রমাণটা দেওয়া আছে, তোমরা এটা ইউজ করে এটা করে ফেলবা, ঠিক আছে। এবার দেখো যে এনডি ইকুয়াল টু ওডি বলছে, এনডি ইজ ইকুয়াল টু ওডি, আচ্ছা এনডি ওডি, আর পি এন আর ইজ ইকুয়াল টু ও এন আর, পি এন আর ইজ ইকুয়াল টু ও এন আর, এই কোণ সমান, এবং কিউ ও আর ইজ ইকুয়াল টু আর ও কিউ। তার মানে দেখো এখানে আমি একটু চিত্রটা আবার একটু ফ্রেশ করে ড্র করি। তোমার মনে করো যে এখানে আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজে দেখো আগে কিন্তু আমাদের অন্তস্থ কোণের সমদ্বিখণ্ডক বলছিল, এবার দেখো এই এন আর এবং ও আর, এটা মনে করো এন, এটা ও, এটা আর, আর এটা এম, ঠিক আছে। তো এখানে বলছে যে পি এন আর এবং এই যে যেমন ধরো কিউ, তাহলে পি এন আর কোনটা, ভাই তোমার পি এন আরটা হচ্ছে যে এই কোণটা এবং এই কোণটা, এই দুইটা কোণ সমান, পি এন আর এবং আর এন ও এই দুইটা কোণ সমান, এবং তোমার এই ও কোণটা এন ও আর এবং কিউ ও আর এই দুইটা কোণ সমান, ঠিক আছে। তো আমাদের দেখো 1 নম্বর শর্ত থেকে আমরা কি লিখতে পারি, খেয়াল করো, আমাদের অ্যাঙ্গেল এই পি ও এন আর ইকুয়াল টু, ও এন আর মানে এই টোটাল অ্যাঙ্গেল, এই টোটাল অ্যাঙ্গেল ইকুয়াল টু কি আমরা এটা লিখতে পারি না যে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এম এন ও, 180 ডিগ্রি মাইনাস কিন্তু আমরা অ্যাঙ্গেল এম এন ও লিখতে পারি, ঠিক আছে। ও এন আর ইকুয়াল টু কি লেখা যায়, 180 ডিগ্রি মাইনাস, 180 ডিগ্রি মাইনাস তোমার 180 ডিগ্রি মাইনাস এম এন ও, আমরা কিন্তু এমনি লিখতে পারি ও এন আর। এবার যেহেতু বলছে পি এন আর এবং আর এন ও এই দুইটা ইকুয়াল, তাহলে দেখো এই পি এন ও অ্যাঙ্গেলকে এন আর এর ভিতরে এই পি এন আর এই অ্যাঙ্গেলটা এবং ও এন আর এই দুটো অ্যাঙ্গেল সমান, তাহলে আমরা কি বলতে পারি যে পি এন আর এবং ও এন আর এই দুইটা অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ও এন আর, ও এন আর। তাহলে দেখো আমরা হাফ ইন্টু ও এন আর ইকুয়াল টু কি লিখতে পারি, 180 ডিগ্রি মাইনাস এম এন ও। তার মানে ওই যে এই যে এখান থেকে প্রথম প্রথম লাইনটা থেকে, ঠিক আছে। তো এখান থেকে আমরা লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু অ্যাঙ্গেল এম এন ও, ঠিক আছে। তাহলে আমি আবার বলি কিভাবে তোমার এই পি এন আর এবং আর এন ওটা ইকুয়াল বলে দিছে, তাহলে পি এন আর এবং আর এন ওটা টোটাল এই যে অ্যাঙ্গেল, টোটাল অ্যাঙ্গেল পি ও এন আছে, এই পি ও এন এর অর্ধেক হবে, পি এন ও এর অর্ধেক হবে, এবং পি ও এনটা হচ্ছে 180 ডিগ্রি থেকে যদি আমরা এম এন ওটা মাইনাস করি তাহলে পি এন ও পাবো, 180 ডিগ্রি থেকে যদি আমরা এম এন ওটা মাইনাস করি তাহলে আমরা পি এন ও পাবো। অনুরূপভাবে আমরা এটা প্রমাণ করতে পারি যে এই পাশে আর ও কিউ
আর ও কিউ এবং এন ও আর এই দুইটা ইকুয়াল, তাহলে অনুরূপভাবে 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 আমরা বলতে পারবো যে আর ও কিউ ইকুয়াল টু এন ও আর, এটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু, দেখো আগে ছিল এম এন ও, এবার হবে এম ও এন বা এন ও এম, ঠিক আছে, এম ও এন। এটা হচ্ছে আমাদের এই দুইটা কোণ ইকুয়াল হবে কিভাবে, এই যে এখানে যেরকম ভাবে হইলো এখানে ওই আর কি একই রকম ভাবে হয়েছে, ঠিক আছে। সো 90 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু এই কোণটা হবে, এই কোণটা হবে। এবার আমাদের প্রমাণ করতে বলছে যে, দেখো আগের প্রবলেম আর এই প্রবলেমের ভিতর বেসিক ডিফারেন্সটা কি, আগের প্রবলেমে সমদ্বিখণ্ডকটা ভিতরের দিকে ছিল আর এখানে সমদ্বিখণ্ডকটা ত্রিভুজের বাইরে। তাহলে এবার আমাদের 2 নম্বর স্টেপ হবে, 2 নম্বর স্টেপটা হচ্ছে দেখো ত্রিভুজ, আমরা এন ও আর, এই এন ও আর ত্রিভুজে কি লিখতে পারি, এন ও আর ত্রিভুজে লিখতে পারি কোণ এন আর ও প্লাস আর ও এন প্লাস ও এন আর বা আর এন ও ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। এবার তুমি দেখো 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ দিলাম আমি। 1 নম্বর সমীকরণ থেকে এই আর এন ও এর মান তুমি বসাইতে পারবা, তাহলে আমি এন আর ও এটার মান জানি না, প্লাস আর ও এন, তুমি দেখো 2 নম্বর সমীকরণ থেকে আর ও এন এর মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু এম ও এন। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা আর ও এন এর মান বসাই 90 ডিগ্রি মাইনাস, সরি 2 নম্বর সমীকরণ থেকে 90 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু এম ও এন, এবং 1 নম্বর সমীকরণ থেকে কোন আর এন ও এর মান বসে, আর এন ও এর মান কত, 90 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু এম এন ও, হাফ ইন্টু এম এন ও, এটা ঠিক আছে। সো এবার খেয়াল করো যে ইজ ইকুয়াল টু কত হবে, ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে এবার আমি অ্যাঙ্গেল এন আর ও ইজ ইকুয়াল টু প্লাস 90 আর 90 যোগ করলে 180 ডিগ্রি হবে। আমি যদি মাইনাস হাফটা কমন নেই, হাফটা কমন নিলে আমি লিখতে পারবো এম ও এন প্লাস তোমার এম এন ও, ঠিক আছে, এম এন ও ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার মজার ব্যাপার দেখো দুই পাশে 180 ডিগ্রি আছে, তাহলে আমি এই পাশ থেকে 180 ডিগ্রি, এই পাশ থেকে 180 ডিগ্রি কাটা, তাহলে অ্যাঙ্গেল এন আর ও ইকুয়াল টু কি হবে, অ্যাঙ্গেল এন আর ও মাইনাস হাফ ইন্টু অ্যাঙ্গেল এম এন ও প্লাস অ্যাঙ্গেল এম ও এন, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হবে, কারণ দুই পক্ষ থেকে 180 ডিগ্রি 180 ডিগ্রি মাইনাস হয়ে গেছে। এবার আমাদের যে কাজটা সেটা হচ্ছে 3 নম্বর সমীকরণ দিব। এবার আমরা 3 নম্বর সমীকরণ অনুযায়ী দেখো আমরা একটু এইদিকে আসবো, সেটা কিভাবে লেখা যাবে, সেটা লেখা যাবে এবার ত্রিভুজ এম এন ও তে খেয়াল করো, ত্রিভুজ এম এন ও আমরা এখান থেকে লিখতে পারি যে অ্যাঙ্গেল এম এন ও প্লাস অ্যাঙ্গেল এন ও এম প্লাস অ্যাঙ্গেল ও এম এন ইজ ইকুয়াল টু কত হবে, 180 ডিগ্রি হবে, ঠিক আছে। সুতরাং আমি এখান থেকে দেখো অ্যাঙ্গেল আমাদের এই যে 3 নম্বর সমীকরণ, এই পাশে যেটা আছে এটা আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। 3 নম্বর সমীকরণে এম এন ও, এটা এম এন ও আর হচ্ছে তোমার এম ও এন, এই দুটোর যোগফল আমরা এই পাশ থেকে বের করব, এম এন ও আর এম ও এন। তাহলে আমরা এখান থেকে এম এন ও প্লাস এম ও এন ইজ ইকুয়াল টু লিখতে পারবো 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এন এম ও, আমি জাস্ট একটু নামগুলো অর্ডারগুলো চেঞ্জ করে লিখছি, অ্যাঙ্গেল কিন্তু ঠিক আছে, ঠিক আছে, 180 ডিগ্রি মাইনাস এন এম ও। তো এই যে এটাকে 4 নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে এবার আমরা 3 এবং 4 নম্বর সমীকরণ থেকে 3 এবং 4 নম্বর সমীকরণ থেকে লিখতে পারবো এই এম এন ও আর এম ও এন এর ভ্যালুটা আমরা এখানে বসাই দেব। তো 3 ও 4 থেকে 3 ও 4 থেকে আমরা লিখতে পারবো যে অ্যাঙ্গেল এম এন ও ইজ ইকুয়ালস টু তোমার কি হবে, আচ্ছা অ্যাঙ্গেল এম এন ও না, দেখো 3 নম্বরে এই যে এন আর ও, এই এম এন ও প্লাস এম ও এন, এই জায়গাটাতে আমরা 4 নম্বরের ভ্যালু বসাই দিব। তো 3 নম্বরে কি আছে, এন আর ও মাইনাস হাফ ইন্টু এম এন ও প্লাস এম ও এন, এটার ভ্যালু কত হবে, 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এন এম ও, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0 হবে। আমরা হচ্ছে 3 নম্বর সমীকরণে হচ্ছে 4-এর মান বসাই দিছি, আবার বলি 3 নম্বর সমীকরণে 4-এর মান বসাই দিছি। তাহলে কি আসে, অ্যাঙ্গেল এন আর ও মাইনাস 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এন এম ও ডিভাইডেড বাই 2। তো এবার যদি আমরা লসাগু করি তাহলে লিখতে পারবো, সুতরাং 2 অ্যাঙ্গেল এন আর ও প্লাস অ্যাঙ্গেল এন এম ও ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি, ঠিক আছে। তো এইটাই আমাদের প্রমাণ করতে বলছে। দেখো আমি আগের প্রবলেম আর এই প্রবলেমের বেসিক ডিফারেন্সটা বলি। আগের প্রবলেমটাতে অ্যাঙ্গেলটা ভিতরের দিকে ছিল অ্যান্ড প্রমাণ করতে বলছিল যে 90 ডিগ্রি প্লাস এ বাই 2, আর এখানে অ্যাঙ্গেলটা বাইরের দিকে, এখন এখানে প্রমাণ করা লাগবে 90 ডিগ্রি মাইনাস এ বাই 2, ঠিক আছে। মানে সেম জিনিস, এই এম অ্যাঙ্গেল যে কথা ওই শীর্ষ অ্যাঙ্গেল,
শীর্ষ অ্যাঙ্গেলটা নিয়ে কাজ হচ্ছে, ঠিক আছে। এই আগের প্রবলেমটাতে আমাদের শীর্ষ অ্যাঙ্গেল নিয়ে কাজ হচ্ছে, এই প্রবলেমটা আমরা শীর্ষ অ্যাঙ্গেল নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমাদের উদাহরণ 1 বইয়ে দেখবা উদাহরণ আছে, সেখান থেকে আমাদের উদাহরণ 1টা আমরা হচ্ছে একটু করে দেখি। এখানে কি বলছে যে এ বি সি ত্রিভুজে এ বি ইকুয়াল টু এসি, বি এ কে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যেমন এ ডি ইকুয়াল টু এসি হয়, সি ডি যোগ করা হলো, প্রমাণ করো বি সি ডি এক সমকোণ। তাহলে আমরা একের গ নাম্বার প্রবলেমটা সলভ করার জন্য আগে চিত্রটা আঁকি। চিত্রটা কি বলছে, এ বি সি একটা ত্রিভুজ দেওয়া আছে, যেখানে এ বি ইকুয়াল টু এসি, এ বি ইকুয়াল টু এসি। তাহলে আমরা এ বি ইকুয়াল টু এসি, ওকে। তাহলে মনে করি এটা একটা এবিসি ত্রিভুজ যার এ বি ইকুয়াল টু এসি। এবার বি এ কে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যেমন এডি ইকুয়াল টু এসি হয়, যেন এডি ইকুয়াল টু, আচ্ছা বি এ কে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যেন এডি ইকুয়াল টু এসি হয়। আচ্ছা, তাহলে বি এ কে আমি ডি পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে ডি পর্যন্ত বর্ধিত করার পরে এই যোগ করলাম, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের ডি বিন্দু। তো আমরা বি এ কে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করছি যেন এ বি এডি ইকুয়াল টু এসি হয়। তাহলে দেখো আমাদের শুরুতে কি বলে দিছে, শুরুতে বলে দিছে যে এ বি এবং এডি ইকুয়াল, এরপরে বললো যে বি এ কে এমন পর্যন্ত বর্ধিত করি যেন এডি ইকুয়াল টু কি হয়, এসি হয়। তার মানে আমাদের এ বি এডি এসি এই তিনটা বাহুই কি সমান, এ এ বি এডি এসি এই তিনটা বাহুই সমান, ওকে। তো আমাদের প্রমাণ করা লাগবে এই অ্যাঙ্গেল সিটা বিসিডিটা 90 ডিগ্রি বা এক সমকোণ, ঠিক আছে। এই অ্যাঙ্গেল বিসিডি, এই বিসিডিটা 90 ডিগ্রি, এটা প্রমাণ করা লাগবে। তাহলে দেখো এটা প্রমাণ করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে তোমার আগে হচ্ছে আমরা এই এ বি ইকুয়াল টু এসি কোণটা যেহেতু সমান, দেখো এ বি আর এসি বাহুটা সমান, যেহেতু যেহেতু এ বি ও এসি বাহু সমান, আমরা কি জানি, আমরা একটা উপপাদ্য জানি, সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এ বি এর বিপরীত কোণ, সুতরাং অ্যাঙ্গেল এ সি বি, এ বি এর বিপরীত কোণ এবং এ সি এর বিপরীত কোণ এ বি সি, এই দুইটা সমান হবে। এ সি বি এবং এ বি সি এই দুইটা কোণ সমান হবে, ঠিক আছে। এবার আবার অঙ্কন অনুসারে এসি কোণ আর এডি কোণ সমান, আবার সরি এসি বাহু এবং এডি বাহু সমান, অঙ্কন অনুসারে কি এসি এবং এডি বাহু সমান। আবার এসি বাহু ইজ ইকুয়াল টু এডি বাহু, এটা কি অঙ্কন অনুসারে, অঙ্কন অঙ্কন অনুসারে এসি এবং এডি সমান। যেহেতু এসি এবং এডি সমান তাহলে এদের বিপরীত কোণ কি, এসির বিপরীত কোণ এডিসি, সুতরাং এসি এর বিপরীত কোণ এডিসি ইজ ইকুয়াল টু এডি এর বিপরীত কোণ কি হবে, এডি এ দেখো এডি এর বিপরীত কোণ এসিডি, এই এসিডিটা ইকুয়াল হবে, ঠিক আছে। সো আমাদের এসিবি এবং এবিসি কোণ সমান আর এডিসি এবং এসিডি কোণ সমান, ওকে। এবার আমরা ত্রিভুজ বিসিডি নিব। তাহলে আমরা এখান থেকে বেশ কিছু ইনফরমেশন পাইলাম। এবার আমাদের কাজ হচ্ছে 2 নম্বর স্টেপ। এবার ত্রিভুজ বিসিডি এ আমরা ত্রিভুজ বিসিডি তে বিডিসি কোণ আর ডিবিসি কোণ আর বিসিডি কোণ, দেখো ত্রিভুজ তিন কোণের সমষ্টি কি 180 ডিগ্রি, সুতরাং অ্যাঙ্গেল বিডিসি প্লাস অ্যাঙ্গেল বিসিডি প্লাস অ্যাঙ্গেল ডিবিসি ডিবিসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হবে, ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি এটা হবে, ওকে। এবার তাহলে যেহেতু আমরা, তোমার খেয়াল করো আমরা এটাকে এখানে 1 নম্বর ইকুয়েশন দিলাম, বড় হাতের এক, এটা 1 দিলাম, এটা 2 দিলাম, ঠিক আছে। দেখো 1 নম্বর থেকে আমরা কি লিখতে পারি যে তোমার এ সি বি, আচ্ছা সি কোণ আর বি কোণ, এটা তো না, আচ্ছা ডি কোণ আর এই কোণ, আচ্ছা হ্যাঁ এ এ ডিসি আর এ সি ডি কোণ এই দুইটা সমান কোণ, এডিসি আর এসিডি কোণ এই দুইটা কি সমান কোণ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না যে এই বিডিসি এর জায়গায় এসিডি বা বিডিসি এই ডি কোণটা এই এসিডি কোণের সমান। দেখো আমরা 2 নাম্বার থেকে আমরা কিন্তু লিখতে পারি যে বিডিসি কোণটা বা ডি কোণটা এসিডি কোণের ইকুয়াল, সুতরাং আমরা এখানে লিখতে পারবো যে এসিডি প্লাস বিসিডি প্লাস অ্যাঙ্গেল ডিবিসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে দেখো এই এসিডি কোণের যোগফল আর বিসিডি কোণের যোগফল, এসিডি কোণ আর বিসিডি কোণ এই দুটো কোণের যোগফল দেওয়া আছে, আর আমরা ডিবিসি ইকুয়াল টু কত 180 ডিগ্রি পাইছি, ওকে। এবার আমরা আরেকটা জিনিস লিখতে পারি যে বিস এই তোমার এইখানে এইখানে তো আমাদের তো বিসিডি পাইলাম, বিসিডি প্লাস আরেকটা হচ্ছে কি এসিডি প্লাস ডিবিসি। আমি একটু সাজায় লিখলাম, কি করলাম দেখো কিছুই না, জাস্ট এই তোমাদের এইখানে কি দেওয়া আছে, এই এই বিসিডিটাকে জাস্ট এই পাশে নিয়ে আসলাম,
আর এসিডি প্লাস ডিবিসি। এবার খেয়াল করো ফিগারে দেখো এসিডি কোণ কোনটা, আমাদের এসিডি কোণ হচ্ছে এই কোণটা, আর বিসি এসিডি কোণ কোনটা, এসিডি কোণ এইটা, আর ডিবিসি কোণ কোনটা, ডিবিসি কোণ হচ্ছে এইটা। ঠিক আছে, এবার এই ডিবিসি কোণটা আমাদের এসিবি কোণের ইকুয়াল, এই ডিবিসি কোণটা এসিবি কোণের ইকুয়াল তোমার 1 নম্বর সমীকরণ অনুযায়ী এই ডিবিসিটা এসিবি কোণের ইকুয়াল। তাহলে আমি তাই লিখি অ্যাঙ্গেল বিসিডি প্লাস তোমার এই এসিডি প্লাস ডিবিসিটা কি আমাদের এসিবি কোণের ইকুয়াল। তুমি খেয়াল করো 1 নম্বর সমীকরণে দেখো বি কোণটা এসিবি কোণের ইকুয়াল, তাহলে আমি এখানে এসিবি লিখতে পারবো। ওকে, ইজ ইকুয়াল টু কত, 180 ডিগ্রি হবে। এবার খেয়াল করো, এবার আমি যদি এসিডি কোণ আর এসিবি কোণকে যোগ করি তাহলে কিন্তু আমি বিসিডি কোণই পাবো। তার মানে এই এসিডি আর এসিবি কে যদি যোগ করি তাহলে আমি বিসিডি কোণ পাবো। তাহলে কোণ বিসিডি প্লাস কোণ বিসিডি ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে আমাদের দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, একটা কোণ ইকুয়াল টু কত হবে, 180 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং আমাদের এটাই প্রমাণ করতে বলছে কোণ বিসিডি ইজ ইকুয়াল টু 1 সমকোণ, ইজ ইকুয়ালস টু 1 সমকোণ। হ্যাঁ, বুঝতে পারছি। তো এই ছিল মোটামুটি আমাদের হচ্ছে এই উপপাদ্যের প্রমাণটা। কি করলাম আমি আবার বলি, এ বি এবং এসি বাহু সমান এটা দেওয়া আছে। আমরা জানি যে যদি দুটি বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে। আবার এসি এবং এডি বাহু আমরা অঙ্কন অনুসারে সমান ধরে নিছি। তাহলে এসি আর এডি যদি সমান হয় তাহলে তাদের বিপরীত বাহুগুলো সমান হবে, বিপরীত কোণগুলো সমান হবে এডিসি আর এসিডি। এবার বিসিডি তে বিডিসি প্লাস বিসিডি প্লাস ডিবিসি ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার খেয়াল করো এই বিসিডি কোণটা, আমার বিসিডি কোণ তোমার হচ্ছে বিসিডি কোণটাই তো বের করতে বলছে, বিডিসি কোণটা আমার এসিডি কোণের ইকুয়াল, তাই আমরা এই বিডিসি এর জায়গায় এটা হচ্ছে তোমার এসিডি কোণের ইকুয়াল 2 নম্বর সমীকরণ অনুযায়ী। তো এখানে আমরা এসিডি বসাইছি। ঠিক আছে, এবার বিসিডিটাকে এক পাশে নিয়ে আসছি, এসিডি প্লাস ডিবিসি। এই এসিডি প্লাস ডিবিসিটাকে আমরা চাইলে ডিবিসি ইকুয়াল টু আবার এসিবি কোণের ইকুয়াল, তাই আমি ডিবিসি ইকুয়াল টু এসিবি লিখতে পারি। এবার এসিডি আর এই এসিবি তোমার এই দুটো কোণের যোগফল হচ্ছে বিসিডি এর ইকুয়াল। যেমন দেখো তুমি এসিডি আর এসিবি কে তুমি যদি যোগ করো তাহলে তুমি বিসিডি কোণ পাবা। তাহলে বিসিডি প্লাস বিসিডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। দুইটা বিসিডির কোণ 180 ডিগ্রি, একটা বিসিডির কোণ 90 ডিগ্রি। বুঝতে পারছি? তো এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে প্রমাণ করতে বলছে। তো এই হচ্ছে আমাদের গ নাম্বারটা গেল। এবার খ নাম্বারটা যেটা বলছে এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রমাণ। দেখো কি বলছে, যে ত্রিভুজ এ বি সি এর এ বি ইকুয়াল টু এসি, বি এ কে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যেন এডি ইকুয়াল টু এসি হয় এবং সিডি যোগ করা হলো, মানে আগের ইয়াটাই, মানে আগের চিত্রটাই। ঠিক আছে, আগের চিত্রটাই এবার আমাদের এর একটু প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা আগের চিত্রটা আগে থেকে হচ্ছে যে কাজটা করব সেটা চিত্রটা আগে আমরা একটু অঙ্কন করি। ওকে, তাহলে এটা অলরেডি আগের পেজে অঙ্কন করছি। তোমার দেখো বলছে যে আমাদের এ বি এসি, এই এ বি আর এসিটা ইকুয়াল, আর এ বি কে এমন ভাবে বর্ধিত করা হয়েছে, এ বি কে এমন ভাবে বর্ধিত করা হয়েছে যেমন যেন, আচ্ছা এটা তো এদিকে হবে, হ্যাঁ, আমরা এ বি কে এডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করেছে যেন এডি ইকুয়াল টু এসি হয়। তাহলে সুতরাং আমাদের প্রমাণ করা লাগবে যে এই বিডি আর সিডি এর যোগফল, কি কি প্রমাণ করা লাগবে, এই বিডি কই, বিডিটা হচ্ছে এই যে এই পাশে এই বিডিটা, এই বিডিটা আর সিডি এর যোগফল এসি এর টু এসি এর চেয়ে বড়, বা বিডি এবং সিডি এর যোগফল এসি এর ডাবল এর চেয়ে বড়, এটা আমাদের প্রমাণ করা লাগবে। তাহলে এটা আমরা প্রমাণ কিভাবে করতে পারি, খেয়াল করো এখানে আমাদের কিন্তু বলে দিছে যে এ বি ইকুয়াল টু এসি, আর এ বি কে যেহেতু আমরা এডি এর সমান করে বর্ধিত করছি, এ বি কে যেহেতু এডি এর সমান করে বর্ধিত করছি এবং সেটা এসি এর ইকুয়াল, তাহলে এরা এ বি ইকুয়াল টু এসি ইকুয়াল টু এডি হবে। এই সম্পর্কটা মনে রাখা খুবই জরুরি। ঠিক আছে, তাহলে এরপরে দেখো আমরা কি জানি, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর না। তাহলে আমরা ত্রিভুজ বিসিডি আমরা এটা বলতে পারি সিডি, বিসি প্লাস সিডি গ্রেটার দেন কি হবে, বিডি হবে, গ্রেটার দেন বিডি হবে। ত্রিভুজের যে কোনো যে সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে বিসিডি ত্রিভুজে বিসি এবং সিডি এর সমষ্টি অবশ্যই হবে। ওকে, এবার বিডি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, বিসি প্লাস সিডি গ্রেটার দেন, ঠিক আছে, বিডি। এবার এবার কি করো, এই এ বি প্লাস এডি, এডিটা তোমার কি এসি এর ইকুয়াল না, আমাদের বলছে এমন ভাবে এ কে ডি পর্যন্ত বর্ধিত করো যেন এডি ইকুয়াল টু এসি হয়। তাহলে আমরা এডি কে এসি এর ইকুয়াল বলতে পারি, এডি কে এসি এর ইকুয়াল বলতে পারি। আবার আমাদের দেওয়া আছে এই ত্রিভুজের এ বিটা এসি এর ইকুয়াল, এ বিটা এসি এর ইকুয়াল, তাহলে এসি প্লাস এসি। সুতরাং আমাদের বিসি প্লাস সিডি
গ্রেটার দেন 2ac হবে, আমাদের এটাই প্রমাণ করতে বলছে। ওকে, তো এটা একটু তোমরা খুব ভালোভাবে কিভাবে অঙ্কন প্রসেসে করছো এই এই জিনিসগুলো ডিটেলসে লিখলে হয়ে যাবে। তাহলে কি হইলো আমি বলি, আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে ত্রিভুজ বিসিডি এ বিসি এবং সিডি অবশ্যই বিডি এর চেয়ে বড় হবে, এবং বিডি ইকুয়াল টু লিখতে পারবো এবি প্লাস এডি, এবি প্লাস এডি এটা লিখতে পারবো। তা আবার জানি যে এই এডিটা এসি এর ইকুয়াল, তাই এডি ইকুয়াল টু এসি, এডির জায়গায় এসি লিখছি, এবং দেওয়া আছে এবিটা এসি এর ইকুয়াল, তাই এবির জায়গায় এসি লিখছি। সো আমার আলটিমেটলি এসি প্লাস এসি 2ac, সো বিসি প্লাস সিডি গ্রেটার দেন 2ac, এটা আমাদের প্রমাণ করতে বলছে। সো এই তো। এরপরে দেখো, এখন যে ইয়াটা আছে, একটা উদাহরণ আছে। এখানে বলছে যে পি কিউ আর একটি ত্রিভুজ, পি কিউ আর একটি ত্রিভুজ। তাহলে আমি একটা ত্রিভুজ অঙ্কন করি পি কিউ আর, এইটা পি কিউ আর একটা ত্রিভুজ অঙ্কন করলাম, যেখানে পি এ কিউ বি আর সি তিনটি মধ্যমা, মধ্যমা। তাহলে পি এ মধ্যমাটা, পি এ কিউ বি, কিউ বি মধ্যমা এবং আর সি মধ্যমা। তাহলে পি এ কিউবি এবং আর সি মধ্যমা ও বিন্দুতে মিলিত হয়, ঠিক আছে, ও বিন্দুতে ছেদ করে। প্রদত্ত তথ্যের আলোকে চিত্র আঁকো, চিত্র এঁকে ফেলছি। খ নাম্বারটা প্রমাণ করবো আমরা। আমাদের প্রমাণ করতে বলছে পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন কিউ প্লাস আর ও, ঠিক আছে। পি কিউ আর পি আর এর যোগফল কিউ এবং আর ও এর চেয়ে বড় হবে। তো এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি, খেয়াল করো। ত্রিভুজ পি কিউ বি, ত্রিভুজ পি কিউ বিতে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ত্রিভুজ পি কিউ বি। হ্যাঁ, এখান থেকে আমরা যে জিনিসটা লিখতে পারি, দাঁড়াও এটা আমি একটু কালিটা চেঞ্জ করি। ত্রিভুজ, আচ্ছা কালির চেঞ্জ হয়নি তো, আচ্ছা অসুবিধা নেই। দেখো, ত্রিভুজ পি কিউ বি, ত্রিভুজ পি কিউ বি থেকে আমি কি লিখতে পারি, ত্রিভুজ পি কিউ বি থেকে আমি বলতে পারি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি হবে, বৃহত্তর হবে। এটা তো আমরা সবাই জানি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমি বলতে পারি পি কিউ প্লাস পিবি আমার কিউ বি এর চেয়ে বড় হবে, পি কিউ প্লাস পিবি গ্রেটার দেন কিউবি, এটা আমরা বলতে পারি। সো এটা আমি আবার 1 নম্বর সমীকরণ দিলাম, 1 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে। এবার আবার ত্রিভুজ পি কিউবি এর কাহিনী গেল, এবার আমরা বি ও আর এই ত্রিভুজে দেখবো যে ত্রিভুজ বি ও আর থেকে এই ত্রিভুজে খেয়াল করো সেম কাহিনী। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি কি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে, এটা বলতে পারি। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি কি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে বি ও আর এ আমি লিখতে পারি যে তোমার ও বি প্লাস বি আর, ও বি প্লাস বি আর গ্রেটার দেন ও আর, এটা হবে, ঠিক আছে। গ্রেটার দেন ও আর, এটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। ও বি প্লাস বি আর গ্রেটার দেন ও আর হবে। তাহলে এবার খেয়াল করো যে আমরা 1 আর 2 যদি যোগ করি, তাহলে পি কিউ, আমরা এবার হচ্ছে 1 এবং 2 নম্বর অসমতার যোগ করব। তাহলে কি হবে, পি কিউ প্লাস পিবি প্লাস ওবি প্লাস বি আর গ্রেটার দেন হবে কিউবি প্লাস ও আর। এবার একটু চিত্র থেকে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে খেয়াল করি আমরা। তোমার পাশের চিত্রে খেয়াল করো, আমাদের কি পেলাম, পি কিউ কোনটা, পি কিউ এই সরল রেখা, পি কিউ প্লাস পিবি, পিবি হচ্ছে এই সরলরেখা, এটা হচ্ছে বিআর, এটা হচ্ছে বিআর সরলরেখা। ওকে ফাইন। এবার আমরা কিন্তু দেখো পি আর ইকুয়াল টু কি লিখতে পারি, খেয়াল করো তো, পি আর ইকুয়াল টু পিবি প্লাস বিআর লিখতে পারি না। চিত্রে খেয়াল করো, পি আর ইকুয়াল টু কি পিবি প্লাস বিআর। তো সুতরাং আমি এখান থেকে এই পি কিউ প্লাস এই পিবি আর বিআর এর যোগফলটাকে আমরা পি আর আকারে লিখতে পারবো, পি আর প্লাস ওবি গ্রেটার দেন কিউবি প্লাস ও আর। এবার খেয়াল করো, আমি এক কাজ করি, ও বিটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিব, কারণ আমাদের প্রমাণে বাম পাশে পি কিউ আর পি আর রাখতে বলছে। তাহলে পি কিউ আর পি আরটাকে বাম পাশে রেখে ও বিটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে ও বিটাকে যদি ওই পাশে পাঠিয়ে দেই, কিউবি প্লাস ও আর মাইনাস ও বি। এবার খেয়াল করো, তাহলে পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন কিউবি থেকে আমরা যদি ও বিটা মাইনাস করি, তাহলে কিন্তু আমাদের কিউ ও থাকে। কিউবি থেকে আমরা যদি ও বিটা মাইনাস করি, দেখো কিউবি টোটাল, কিউবি হচ্ছে টোটাল স্ট্রেট লাইন, এখান থেকে যদি আমরা ও বিটা মাইনাস করি, তাহলে আমাদের কি থাকবে, আমাদের কিউ ও থাকবে। তো আমাদের কিউবি মাইনাস ও বি এর আকারে লিখতে পারি, প্লাস ও আর কে আর ও লিখতে পারি। তাহলে আমাদের লিখতে পারবো পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন কিউবি থেকে ও বি মাইনাস করলে কিউ ও পাবো, আর এখানে আর ও থাকবে, সেটা আমাদের প্রমাণ করতে বলছে, প্রমাণিত। বুঝতে পারছি। তো এই জিনিসটা প্রমাণ করতে বলছে। আমি বলি আবার কি করলাম, আমি ত্রিভুজ পি কিউবি নিলাম, এখানে ত্রিভুজের 3 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে পি কিউ প্লাস পিবি ইকুয়াল টু কিউবি এর চেয়ে বড় হবে। আবার এই ত্রিভুজ বি ও আর এ ও বি
প্লাস বি আর ইকুয়াল গ্রেটার দেন ও আর হবে ত্রিভুজের 3 বাহু সমষ্টি, ত্রিভুজের যে কোনো 2 বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ত্রিভুজের যে কোনো 2 বাহু সমষ্টি, ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। সমষ্টি, আচ্ছা দাঁড়াও, ত্রিভুজের যে কোনো 2 বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের ওই নোটটা, এই নোটটা একটু সাইডে লিখে দিতে হবে। সো এটা আমাদের পরে প্রমাণ করতে বলছে। পরে আমরা 1 এবং 2 যোগ করলাম, যোগ করার পরে দেখো পি বি আর যোগ করলে পি আর হয়, তাহলে পি বি আর যোগ করলে আমরা পি আর লিখলাম। আর প্রমাণে বাম পক্ষে পি কিউ আর পি আর রাখতে বলছে, তাই বাম পক্ষে পি কিউ পি আর রেখে ও বিটাকে ডান পাশে পার করে দিছি। এন্ড কিউ বি থেকে আমরা যদি ও বি ম্যানেজ করি তাহলে আমরা কিউ ও পাই। সো আমাদের এটাই প্রমাণ করতে বলছে, and প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখো আমাদের বলছে যে এ বি সি এ ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু, প্রমাণ করো যে এ বি প্লাস এ সি গ্রেটার দেন 2AD। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রমাণ। কি বলছে যে এ বি সি দিয়ে ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। মনে করো আমাদের এ বি সি একটা ত্রিভুজ দেওয়া আছে, এ বি সি একটা ত্রিভুজ দেওয়া আছে। এই এ বি সি, ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। ওকে ফাইন আছে, আমি একটু ডিটা একটু সাইডে লিখে, তাহলে এবার প্রমাণ করা লাগবে এ বি এর সমান হচ্ছে একটা নিচের দিকে, এদিকে এমন ভাবে এডিকে এমন ভাবে বর্ধিত করি যেন এডি ইকুয়াল টু ডি এবং ই যোগ করে দিই। ঠিক আছে, এডিকে এমন ভাবে বর্ধিত করি যেন এডি ইজ ইকুয়াল টু ডিই হয়। তো আমাদের অঙ্কনে এটা লিখতে হবে, এডিকে এমন ভাবে বর্ধিত করি যেন এডি ইকুয়াল টু ডিই হয়। ঠিক আছে, সো এটা আমাদের অঙ্কনের ক্ষেত্রে লাগবে। তাহলে এবার প্রমাণের ক্ষেত্রে কি করব? প্রমাণের ক্ষেত্রে খেয়াল করো, প্রমাণ ইজি একদম। এইখানে আমাদের ডি বিন্দুটা বিসি এর মধ্যবিন্দু, ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু। তাহলে ডি যেহেতু বিসি এর মধ্যবিন্দু, তাহলে কিন্তু আমি এটা বলতে পারি যে বিডি ইকুয়াল টু সিডি হবে। তাহলে বিডি, সুতরাং বিডি ইকুয়াল টু সিডি। আবার এডি এবং ডিই এই দুইটা কিন্তু তোমার কি হবে? আচ্ছা, বিডি ইকুয়াল টু সিডি আমরা এটা বলতে পারবো। এবার আমরা ত্রিভুজ এডিসি এবং ত্রিভুজ বিডিই এই দুইটা একটু নেই। ত্রিভুজ এডিসি এবং ত্রিভুজ বিডিই এই দুইটাকে আমি সর্বসম প্রমাণ করব। দেখো এই প্রমাণগুলো কিন্তু মানে তুমি এমন না যে দেখে বুঝবা যে হচ্ছে এরপরে এই স্টেপটা হবে, এই মানে হচ্ছে সব করা লাগবে না, এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারবা, তুমি দেখে কিন্তু বুঝবা না। তোমার দেখে মনে হবে অনেক কঠিন, কিন্তু একবার দুইবার প্র্যাকটিস দেখবে আহামরি খুব একটা কঠিন না। তাহলে ত্রিভুজ এডিসি এবং বিডিই আমরা লিখতে পারি এই বি ইকুয়াল টু সিডি হবে। আবার এবং এই ডি ইকুয়াল টু ডি, দেখো আমরা এডি ইকুয়াল টু ডি কেন করছি? আমরা এডি ইকুয়াল টু ডি এজন্যই করছি যাতে আমরা বলতে পারি যে হচ্ছে এই দুইটা ত্রিভুজ সর্বসম, এটা যাতে প্রমাণ করতে পারি। এই জন্যই টেকনিক্যালি আমরা অঙ্কনটা করছি। তাহলে এডি ইকুয়াল টু ডি এটা হচ্ছে অঙ্কন অনুসারে ঠিক আছে। এবং দেখো এই কোন অ্যাঙ্গেল বিডিই, এই বিডিই কোণ এবং এই এডিসি কোণ, এই দুইটা কোণ হচ্ছে কি হবে? বিডিই এবং এডিসি কোণ দুইটা সমান। তুমি বিপ্রতীপ কোণ বলতে পারো বা অনুবন্ধী কোণও বলতে পারো। বিপ্রতীপ কোণ, ঠিক আছে, এরা বিপ্রতীপ কোণ, তাই এরা সমান। তাহলে দেখো বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে, তাহলে ত্রিভুজ এডিসি এবং ত্রিভুজ বিডিই সর্বসম ত্রিভুজ হবে। ত্রিভুজ এডিসি এবং ত্রিভুজ বিডিই যদি সর্বসম ত্রিভুজ হয় তাহলে আমি বলতে পারি যে এসি আর বিইটা সমান হবে। সুতরাং এসি বাহু আর বিই বাহু সমান। তো আমার প্রমাণ করলাম আমরা এসি আর বিই বাহু সমান। এবার দেখো এসি আর বিই যদি সমান হয়, এবার আমরা ত্রিভুজ এ বিই থেকে কি লিখতে পারি? ত্রিভুজের যে কোনো 2 বাহু সমষ্টি এ বি প্লাস বিই তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে ত্রিভুজের যে কোনো 2 বাহু এ বি এবং বিই
তৃতীয় বাহু এই অপেক্ষা বৃহত্তর। এবং আমরা আগেই প্রমাণ করলাম, একটু আগে প্রমাণ করলাম এসিটা এ বি ই এর ইকুয়াল, এসিটা বিই এর ইকুয়াল। তাহলে আমরা এ বি প্লাস এসি গ্রেটার দেন এই লিখতে পারি। তাহলে দেখো আমাদের বাম পক্ষ কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেছে এ বি প্লাস এসি। এবার ডান পক্ষে দেখো এই ইকুয়াল টু কি লিখতে পারি, এই ইকুয়াল টু কি এডি প্লাস ডিই লিখতে পারি না? এবং অঙ্কন অনুসারে এই ডিইটা এডি এর ইকুয়াল, ডিইটা এডি এর ইকুয়াল, তার মানে কি এ বি প্লাস এসি গ্রেটার দেন এডি প্লাস এডি। তো সুতরাং আমরা এখন লিখতে পারবো এ বি প্লাস এসি গ্রেটার দেন 2AD। তার মানে এই হচ্ছে আমাদের এটার প্রমাণ। তার মানে দেখো, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি এদের অন্তর্গত মধ্যমার দ্বিগুণের চেয়েও বেশি আর কি। মানে যে কোনো দুই বাহুর সমষ্টি এদের অন্তর্গত মধ্যমা, যেমন দেখো এ বি এবং এসি বাহুর অন্তর্গত মধ্যমা কি এডি, তাই এ বি এবং এসি বাহুর যোগফল এই এডি এর ডাবলেরও দ্বিগুণ। ঠিক আছে, মানে মানে এ বি এর ডাবলের চেয়েও বেশি আর কি। ওকে, তো এইটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমি শর্টকাটে একবার বলে দিই কি করলাম। আমরা এডিসি এবং বিডিই সর্বসম প্রমাণ করলাম, ওইখান থেকে প্রমাণ করলাম এসি আর বিই ইকুয়াল। আবার ত্রিভুজ এ বিই এ এ বি প্লাস বিই এই এর চেয়ে বড় হবে, ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। বি ইকুয়াল টু এসি বসাইলাম, আর এই ইকুয়াল টু লেখা যায় এডি প্লাস ডিই, ডি ইকুয়াল টু এডি লিখলাম অঙ্কন অনুসারে। তো আমি আলটিমেটলি লাস্ট প্রমাণ পেলাম এ বি প্লাস এসি গ্রেটার দেন 2AD। ঠিক আছে, সো এই জিনিসটা আমাদের প্রমাণ করতে বলছে। এরপর দেখো যে এইখানে যে প্রমাণটা আছে সেটা হচ্ছে যে পি কিউ আর একটি ত্রিভুজ পি এ কিউ বি আর সি তিনটি মধ্যমা ও বিন্দুতে ছেদ করেছে। দেখো আগে ছিল আমাদের একটা মধ্যমা, এবার এখানে আছে তিনটা মধ্যমা। ঠিক আছে, তো এই তিনটা মধ্যমা থেকে আমাদের এটা আমরা একটা স্টেটমেন্ট লিখতে পারি। স্টেটমেন্টটা হচ্ছে যে ত্রিভুজের যে তিন বাহুর সমষ্টি, ত্রিভুজের তিন বাহুর সমষ্টি এদের মধ্যমার সমষ্টি অপেক্ষা বৃহত্তর। এটা হচ্ছে আমাদের উপপাদ্য। অনেক সময় এরকম ডিরেক্ট এরকম লেখা আছে যে ত্রিভুজের তিন বাহুর সমষ্টি, দেখো এইখানে পি কিউ কিউ আর পি আর, এটা কিন্তু ত্রিভুজের তিন বাহু। তো ত্রিভুজের তিন বাহুর সমষ্টি এদের মধ্যমা ত্রয়ের সমষ্টি অপেক্ষা বৃহত্তর, এদের মধ্যমা ত্রয়ের সমষ্টি অপেক্ষা বৃহত্তর, সমষ্টি অপেক্ষা বৃহত্তর। তাহলে দেখো এই প্রমাণটা আমরা কিভাবে করব, খেয়াল করো। এখানেও আগেরটার মতোই প্রমাণ। ঠিক আছে, আমাদের পি কিউ আর একটা ত্রিভুজ দেওয়া আছে, পি কিউ আর একটা ত্রিভুজ দেওয়া আছে এবং এদের মধ্যবিন্দু দেওয়া আছে পি এ কিউ বি এবং আর সি, পি এ কিউ বি এবং আর সি। ঠিক আছে, তাহলে খেয়াল করো এইখান থেকে আগে যে যে প্রমাণটা করলাম না, আগে কোন প্রমাণটা করছিলাম, দাঁড়াও আমি একটু একটু দেখাচ্ছি। আমি দেখো এখান থেকে আমাদের আগে যে প্রমাণটা করলাম যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, মনে আছে ঠিক আগের প্রমাণটা, এই যে একটু আগে এই প্রমাণটাতে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি এর অন্তর্গত মধ্যমার ডাবল অপেক্ষা বেশি আর কি। তো পি কিউ প্লাস কিউ আর গ্রেটার দেন 2PA, আগে হচ্ছে আমরা এইটা প্রমাণ করব। এইটা আমরা তিনটা মধ্যমার জন্য এই সেম জিনিসটা প্রমাণ করব। ঠিক আছে, তিনটা মধ্যমার জন্য সেম জিনিসটা প্রমাণ করার পর ওই তিনটা ইকুয়েশন যোগ করে দিলে আমরা এই আমাদের প্রমাণটা পেয়ে যাব। তাহলে আমরা আগের মতো করেই পি কিউ প্লাস পি আর যে 2P এর চেয়ে বড়, মানে 2P এর চেয়ে বড় এই জিনিসটা প্রমাণ করি। তাহলে এই জিনিসটা প্রমাণের জন্য আমরা অঙ্কন করছিলাম। অঙ্কনটা কি ছিল, পিএ কে এমন ভাবে বর্ধিত করে, পিএ কে এমন ভাবে বর্ধিত করে যেন পিএ ইকুয়াল টু এডি হয়। ঠিক আছে, এবং কিউ এবং ডি যোগ করি। তাহলে এটা হচ্ছে পিএ কে আমরা এমন ভাবে বর্ধিত করছি যেন পিএ ইকুয়াল টু এডি হয়। তাহলে আমরা একটু প্রমাণটা লিখি। তাহলে প্রমাণে আমাদের শুরুতেই হচ্ছে যে দুইটা ত্রিভুজ যে সর্বসম এটা প্রমাণ করা লাগবে। কোন কোন ত্রিভুজ, এই কিউএডি ত্রিভুজ এবং পিএআর ত্রিভুজ। তাহলে ত্রিভুজ কিউএডি এবং ত্রিভুজ পিএআর, ত্রিভুজ কিউএডি এবং ত্রিভুজ পিএআর, এইখান থেকে আমাদের প্রমাণ করা লাগবে যে তোমার কি বলে এই দুটো সর্বসম। তাহলে সর্বসম কিভাবে প্রমাণ করতে পারি, এ বিন্দুটা হচ্ছে কিউ আর এর মধ্যবিন্দু। তাহলে কিউ এ ইজ ইকুয়াল টু এ আর, এ বিন্দু কিউ আর এর মধ্যবিন্দু। ঠিক আছে, কিউ আর এর মধ্য বিন্দু, কিউ এ ইকুয়াল টু এ আর। আবার অঙ্কন অনুসারে পি এ ইকুয়াল টু এডি এর অঙ্কন অনুসারে, এবং বিপ্রতীপ কোণ কিউ এ ডি ইজ ইকুয়াল টু আর একটা কোণ পি এ আর, এটা তোমার কি বিপ্রতীপ কোণ। ঠিক আছে, বিপ্রতীপ কোণ।
তাহলে আমি বলতে পারি যে এই দুইটা ত্রিভুজ তোমার সর্বসম। সুতরাং ত্রিভুজ কিউএডি আর একটা ত্রিভুজ পিএআর, এই দুইটা সর্বসম। তাহলে এই দুইটা যদি সর্বসম হয় তাহলে আমরা কি বলতে পারি? পি আর এবং কিউডি সমান। পি আর ইজ ইকুয়াল টু কিউডি, সরি কিউডি, এই দুইটা হচ্ছে সমান বাহু। ঠিক আছে, তাহলে পি আর এবং কিউডি যদি সমান হয় তাহলে এবার আমরা যে জিনিসটা লিখতে পারি, এবার আমরা আরেকটা লাস্ট কাজ, সেটা হচ্ছে আমরা ত্রিভুজ পি কিউডি তে, ত্রিভুজ পি কিউ ডি এ আমরা কি কি জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে পি কিউ প্লাস কিউডি গ্রেটার দেন পিডি। তাহলে পি কিউ প্লাস কিউডি কি পিডি এর চেয়ে বড় হবে। ঠিক আছে, তাহলে পি কিউ প্লাস কিউডিটা যদি পিডি এর চেয়ে বড় হয়, আমরা কিউডি ইকুয়াল টু পি আর লিখলাম আগের আগের লাইনেই। তাহলে পি কিউ প্লাস পি আর হবে গ্রেটার দেন পিডি হবে। ঠিক আছে, তো পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন পিডি, দেখো পিডি ইকুয়াল টু পি এ প্লাস এডি লেখা যায়, এবং পি এ এবং এডি হচ্ছে কি সমান অঙ্কন অনুসারে। পিডি ইকুয়াল টু পি এ প্লাস এডি লেখা যায়। তাহলে পি এ এবং এডি সমান, তাহলে আমি এডির জায়গায় পি এ বসাইতে পারি, এডির জায়গায় পি এ বসাইতে পারি। সুতরাং পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন টু পি এ। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ দিলাম। 1 নম্বর সমীকরণ দিলাম, যেটা হচ্ছে তোমার এই অনুরূপ দুইটা বাহু, দুইটি বাহুর মধ্যবর্তী মধ্যমার, দুইটি বাহুর যোগফল এদের মধ্যবর্তী মধ্যমার ডাবলের চেয়েও বেশি। এরা এরা হচ্ছে আমাদের স্টেটমেন্ট। তো অনুরূপ ভাবে দেখো, আমাদের তো তিনটার জন্য সেম প্রমাণ করা সম্ভব না, অনুরূপ ভাবে লিখবো। এবার আমরা একটা প্রমাণ করে অনুরূপ ভাবে লিখবো। তো দেখো আমাদের পি কিউ এবং কিউ আর এর মধ্যবর্তী মধ্যমাকে কিউবি না, পি কিউ এবং কিউ আর এর মধ্যবর্তী মধ্যমা কিউবি। তাহলে আমরা লিখতে পারবো পি কিউ প্লাস কিউ আর গ্রেটার দেন টু কিউবি। আমরা 2 নম্বর দিলাম, এবং এই কিউ আর আর পি আর এর মধ্যবর্তী মধ্যমা হচ্ছে আর সি। তাহলে কিউ আর প্লাস পি আর ইকুয়াল টু লিখতে পারবো 2 × আর সি। এটা মনে করি 3 নম্বর সমীকরণ। এবার আমরা 1, 2 আর 3 এই তিনটা সমীকরণ যদি যোগ করে দিই তাহলে কি লিখতে পারি খেয়াল করো। আমরা বাম পাশে লিখবো 2 × তুমি খেয়াল করবে তিনটা সমীকরণ যদি যোগ করে দাও তাহলে লিখতে পারবো 2 × পি কিউ প্লাস কিউ আর প্লাস পি আর গ্রেটার দেন 2 × পি এ প্লাস কিউ বি প্লাস আর সি। ঠিক আছে, তোমরা যারা যোগটা বোঝো নাই তারা একটু বাম পাশে যে মানগুলো আছে সবগুলো একটু যোগ করে দেখো, এটাই আসে। তাহলে দুই পাশ থেকে 2 কাটা, তাহলে সুতরাং আমরা লিখতে পারি পি কিউ প্লাস কিউ আর প্লাস পি আর গ্রেটার দেন পি এ প্লাস কিউ বি প্লাস আর সি। সো এটাই আমাদের প্রমাণ করতে বলছে। ওকে, সো এটাই প্রমাণিত, কিছুই না। আগে যে কাজটা করছিলাম ওই প্রমাণটা করে অনুরূপভাবে 2 এবং 3 নম্বর সমীকরণ লিখছি, তিনটা সমীকরণ যোগ করে দিছি, দুই মানে উভয় পক্ষে দুইটা অমিট করে দিছি বা সরাই দিছি। সো তারপর আমরা এটার প্রমাণ পেয়ে গেছি। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পারছো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রমাণ। ওকে, তো মোটামুটি আমাদের এই আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের 6.3 থেকে সিকিউ রিলেটেড যে আমরা ইকুয়েশন গুলো মানে যে উপপাদ্যগুলো দেখলাম, আমি আবার বলি, ওই একটা ছিল ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা, তৃতীয় বাহু সমান্তরাল, দৈর্ঘ্য তার অর্ধেক, এটা অনেক ইম্পর্টেন্ট। আর একটা 2 নম্বরটা পড়াইছিলাম হচ্ছে যে অন্তস্থ দুটি কোণের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে, ওইখানে একটা প্রমাণ ছিল। বহিস্থ দুটি কোণের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে, ওইখানে একটা প্রমাণ ছিল। এরপরে আমরা পড়ালাম যে হচ্ছে এই গ্রেটার দেন লেস দেন এর বেশ কয়েকটা পড়াইলাম একটু আগে, যেটা পড়াইলাম তিনটি বাহুর যোগফল এদের মধ্যমাত্রয়ের যোগফল অপেক্ষা বৃহত্তর। ঠিক আছে, সো এই 3-4টা মানে উপপাদ্য খুব বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাদের এখানে যেগুলো যেগুলো আমরা করাইলাম এগুলো পরীক্ষাতে বেশি বেশি আসে। সো এগুলো মোটামুটি বেশি করে প্র্যাকটিস করবা, এন্ড আরো যে বাকিগুলো আছে এগুলো তোমরা যদি বুঝো বাকিগুলো নিজেরা রিলেট করতে পারবা। সো উপপাদ্য অনেকে ভয় পাও যে উপপাদ্যের চেয়ে সম্পাদ্য সহজ, সম্পাদ্যে হচ্ছে করবো মানে সম্পাদ্য তোমরা অ্যান্সার করতে চাও। কিন্তু সম্পাদ্যে একটা সমস্যা হচ্ছে যে সম্পাদ্যে যদি তোমার মনে করো চিত্র আঁকাইতে আঁকাইতে একটু যদি মনে করো যে ভুল হইলো, মানে তোমার মনে করো যে এই একটু ওই বাঁকা হইলো, কিংবা টিচারের দেখে মনে হলো যে না এখানে অসামঞ্জস্য আছে, তখন কিন্তু উনি তোমাকে চাইলে 0 দিয়ে দিতে পারে। কিন্তু উপপাদ্যে তুমি যদি প্রমাণটা লিখতে পারো, 4টা ধাপ আছে, 4টা ধাপে মানে যে সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন, প্রমাণ, 4টা ধাপে যদি সবকিছু লিখতে পারো তো উনি তোমাকে কিন্তু ফুল মার্কসই দিবেন আর কি। তো উপপাদ্য দেখে ভয় পাওয়ার কোনো কিছু নাই, মানে মজার সব, মানে স্টেপ বাই স্টেপ মনে রাখবা, লজিক লজিক দিয়ে মনে রাখবা, তাহলেই তুমি ইনশাল্লাহ পেরে যাবে আর কি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট ক্লাস আবার কোনদিন দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।